রবিবার সকালে আরামকেদারায় বসে মন দিয়ে নিউজ পেপার পড়ছিল অরণ্য। রনিত তখনও ঘুম থেকে ওঠেনি, পাশের বিছানায় শুয়ে নাক ডাকছিল। অরণ্য একটু বিরক্ত হয়েই ওকে ডেকে উঠল। এই রনিত, ওঠ রে। আরে 9টা বেজে গেল। ছুটির দিন বলে কি সারাদিনই ঘুমিয়ে থাকবি নাকি? ধুর, কানেই দেয় না কথা। অরণ্য আবার পেপারের পাতায় নজর দিল, আর এবার একটা খবরে গিয়ে ওর চোখ আটকে গেল। খবরটায় ভালো করে চোখ বুলিয়ে নিয়ে আবার রনিতকে ডেকে উঠল। এই রনিত, রনিত, আরে ওঠ না রে ভাই, খবর আছে। কি হলো বলো তো অরণ্যদা? সকাল সকাল কেন বিরক্ত করছো বলো তো? সেই তখন থেকে ডেকেই চলেছো, নিজেও ঘুমাও না ব্যাং, আমাকে ঘুমাতে দাও না। তার আরে একটাই তো দিন পাই বলো তো ঘুমানোর। একটা দিন? তাহলে শনিবারটা কি ইউনিভার্সের বাইরে? কালও তো 12টায় ঘুম থেকে উঠেছিস। পারিস বাবা, এত ঘুম আসে কোত্থেকে কে জানে। হ্যাঁ, তোমার মতো 6টায় উঠে বসে থাকবো কে? হুম, 7টায়। আরে ওই হলো, ঘুমোতেই তো যাও 12:30টায়, ওইটুকু ঘুমাও গো। আরে ছাড় তো এসব। শোন, সেই খবরটা দেখে তোকে ডাকলাম। তুই আগে যেন কোন পাড়ায় থাকতিস বলেছিলিস? দত্তপাড়ায়? কেন বলো তো? তাহলে ঠিকই মনে ছিল আমার। এই খবরটা পড়ে দেখ। ও মাই গড, মৌ তৃষা! আমরা ছোটবেলায় একসাথে পাড়ায় ব্যাডমিন্টন খেলতাম। মৌ আমার চেয়ে 2 বছরের ছোট ছিল, শেষ পর্যন্ত ওর এই পরিণতি হলো। এখনো তোর সাথে যোগাযোগ ছিল? না না, ওই পাড়া ছেড়ে দেওয়ার পর থেকে আর ওখানকার কারোর সাথেই যোগাযোগ ছিল না। তখন তো আর ঘরে ঘরে বা হাতে হাতে ফোন ছিল না। তবে হ্যাঁ, মৌ তৃষার সাথে কয়েকবার রাস্তায় দেখা হয়েছিল। তখন কথা বলেছিলাম ঠিকই, ওই খবর নেওয়াটুকুই, যা, এছাড়া আর কিছু না। তারপর বেশ কয়েক বছর আর, কিন্তু ওকে মার্ডারই বা করলো কে? তাও এত নৃশংসভাবে। পুরো লেখাটা পড়লে শিউরে উঠবি। না না অরণ্যদা, না থাক, আমি সব সহ্য করতে পারি না। আর ও তো আমার ছোট বোনের মতো ছিল, আমাকে রনিদা বলে ডাকতো। উফ, সকাল সকাল মনটাই খারাপ হয়ে গেল গো, কি যে খবর দিলে। পুলিশ তদন্ত শুরু করেছে বুঝলি, কিন্তু সবে তো কালকের ঘটনা, এখনই কিছু বলতে পারছে না। আচ্ছা, তুই ওর মা বাবাকে চিনিস? কি যে বলো অরণ্যদা, আরে নিজের পাড়ার লোকেদের চিনবো না? হ্যাঁ, তবে ওদের বাড়ি কখনোই যাইনি আমি। কাকু কাকিমার সাথে রাস্তায় দেখা হলে কথা বলতাম, ব্যাস এইটুকুই। আর কাকিমা তো খুব কম বয়সেই হঠাৎই হার্ট অ্যাটাকে। মৌ অনেক ছোট ছিল তখন, আমার বাবা ওদের বাড়ি যাওয়া আসা করতো, তাই সবই খবর পেতাম আর কি। যদিও বাবা সবার সাথেই খুব মিশে যেত, আমি তা ঠিক পারি না। কেন, আমার সাথে তো বেশ মিশেছিস। যাই হোক, শোনা, একবার যাবি নাকি ওদের বাড়ি? নিজের পাড়ারই ঘটনা তো। হ্যাঁ, সে যেতেই পারি, কিন্তু তুমি? হ্যাঁ, আমিও যাব তোর সাথে। হ্যাঁ, যেতেই পারো, কিন্তু তুমি তো ওদের চেনো না, তাহলে কোন সূত্রে যাবে? ও আচ্ছা, ইয়েস ইয়েস ইয়েস, এবার বুঝেছি। আসলে তো ওখানে আমাদের ব্যোমকেশবাবু যেতে চাইছে, কি তাই তো? যেখানেই রহস্যের গন্ধ পাই সেখানেই ছুটিয়া যাই, পাইলেও পাইতে পারি। থাক থাক, বুঝে গেছি, চলো তাহলে যাওয়া যাক। বিকেলেই অরণ্য আর রনিত গিয়ে পৌঁছল দত্তপাড়ায় শৈবাল দত্তের বাড়িতে, অর্থাৎ মৌতৃষার বাড়ি। দরজায় কলিং বেল বাজাতেই মৌতৃষার বাবা শৈবাল দত্তই দরজা খুলে দিলেন। প্রথমে আশ্চর্য চোখে তাকালেও পরক্ষণেই রনিতকে দেখে চিনতে পারলেন। রনিত হাত জোর করে বলল, নমস্কার কাকু, চিনতে পারলেন আমায়? কেন চিনব না? তুমি আমার পাড়ার ছেলে, তোমাকে বড় হতে দেখিছি। রনিত পা ছুঁয়ে প্রণাম করল। শৈবালবাবু রনিতের মাথায় আশীর্বাদের হাত রেখে তারপর অরণ্যর দিকে একবার তাকাতেই অরণ্য হাত জোর করে বলল, নমস্কার, আমি অরণ্য সেনগুপ্ত। রনিতের সাথে আমি। কাকু, অরণ্যদা আমার অফিস কালিগ, আবার রুমমেটও। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার, তোমরা ভিতরে এসো।
তা রনিত, এখানে আসার কারণটা কি মৌয়ের? হ্যাঁ কাকু, পেপারে নিউজটা পড়ে খুবই খারাপ লাগলো। মানে আমি তো জাস্ট শকড। মৌয়ের এই পরিণতি মেনে নেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আপনার মনের অবস্থার কথা তো আমরা কল্পনাও করতে পারবো না কাকু। কি বলবো বলুন? জানি না কোথা থেকে কি হলো, কেন হলো, কে করলো, কিচ্ছু বুঝতে পারছি না। পুলিশ কি বলছে কাকু? এখনো পর্যন্ত তেমন কোনো ক্লু পাইনি। শুধু বলল যে এই ছুরিটা দিয়ে ওর গলার নলি কেটেছে সেটা কোনো ক্রিমিনালরা ইউজ করে না। তার মানে খুনটা প্রফেশনাল কেউ করেনি, মানে তাহলে কে করবে? ওর চেনা পরিচিত কেউ, যে হয়তো অজান্তেই ওর শত্রু। আবার ক্রিমিনালরা করেনি এটাও পুরোপুরি বলা যায় না। হতেই পারে পরিস্থিতি অনুযায়ী সামনে যা পেয়েছে তাই দিয়ে কুপিয়ে দিয়েছে। কিন্তু মোটিভটা কি? ওই দুপুরবেলা পার্লারে এসেছিল কেন? চুরি করতে? নাকি না থাক, এখনই কিছু বলা উচিত না আমার। দুদিন পর পোস্টমর্টম রিপোর্ট এলেই না হয়। কেন, তোমার কি মনে হচ্ছে অরণ্যদা? চুরি না হলে আর কি করতে আসতে পারে? অনেক কিছুই হতে পারে রে রনিত, তবে পোস্টমর্টম রিপোর্টটা না পেলে এগুলো ক্লিয়ার হবে না। জাস্ট প্রেডিকশন করে কোনো মন্তব্য আমি ঠিক করতে চাইছি না। আচ্ছা, আপনি কি পুলিশের লোক? না, মানে যেভাবে কথাগুলো বলছেন। শৈবাল কাকু, দাদা আসলে প্রাইভেট ডিটেকটিভ। এমনিতে অফিসে আমার সিনিয়র, অ্যাকাউন্টসে হেড, তবে শখে গোয়েন্দাগিরি করেন আর কি। একটু ভুল বললি রনিত, আমি শুধু শখের ডিটেকটিভ নই, এটা আমার প্যাশন। রহস্য উন্মোচন করাটা আমার নেশা। এনিওয়ে শৈবালবাবু, আপনাকে একটা রিকোয়েস্ট করব। দেখুন, পুলিশ তো কেসটা দেখছেই, কিন্তু আমি চাই আমার মতো করে বিষয়টা ইনভেস্টিগেশন করতে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলেই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ। তাহলে এবার আপনার মেয়ের সম্বন্ধে কিছু ইনফরমেশন আমাকে দেবেন প্লিজ। আমি যেগুলো জানতে চাইবো সেগুলো ঠিক ঠিক বলবেন। বলুন, কি জানতে চান? প্রথমেই ব্যাক টু ব্যাক 3টে প্রশ্ন। সেদিন মৌতৃষা কখন পার্লারে গিয়েছিল? ওর সাথে ওখানে কারা ছিল? আর আপনার সাথে আপনার মেয়ের শেষ কখন কথা হয়েছিল? অনেকগুলো প্রশ্ন করে ফেললাম একসাথে, সেটা জানি। আচ্ছা, আমি একটা একটা করেই বলছি আবার। না 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 না, প্রয়োজন নেই, আমি সব উত্তর দিচ্ছি। বউ সেদিন দুপুর 12টায় বাড়ি থেকে বেরোয়। এখান থেকে পার্লার হাঁটা পথে 10 মিনিট। আর পার্লারে যে দুজন মেয়ে ওর সাথে কাজ করে সেদিন তো ওরাই ছিল। আর আমার সাথে মৌয়ের শেষ কথা হয়েছে ওই দুপুর 1:30টায় হবে। দাঁড়া, মোবাইল দেখে বলছি। না না, ইটস ওকে। আচ্ছা, ওনার সাথে যেই দুজন মেয়ে কাজ করে বললেন, ওদের কন্ট্যাক্ট নম্বর বা ঠিকানা দিতে পারবেন? ওরা তো কাছাকাছি থাকে, তবে ঠিকানা আমি জানি না। দুজনের নম্বর দিতে পারি, কিন্তু ভালো হয় আপনারা পার্লারে ওদের সঙ্গে একবার দেখা করে নিন। পার্লার খোলা আছে? না কালকেই ঘটনাটা ঘটেছে আর আজ। কাল দুপুর 2:05 নাগাদ খুনটা হয়েছে। ওই পাপিয়া আর শিল্পা যা বলল। তারপরে পুলিশ এসে ক্রাইম সিন সিল করে পার্লারে তালা লাগিয়ে দেয়। আজ সকালে আমি পুলিশের থেকে পারমিশন চেয়েছিলাম পার্লার খোলার জন্য। আসলে আমি নিজে গিয়ে জায়গাটা দেখতে চাইছিলাম একবার, তবে পুলিশ আজকে খোলার পারমিশন দেয়নি, বলল কাল থেকে ওপেন করতে। যদিও পাপিয়া আর শিল্পা তো আসতেই চাইছে না, ওরা খুব ট্রমাটাইজ হয়ে আছে। কিন্তু আমি জানি ওরা ঠিক আসবে। ওদের দিদির জন্য তো আসতেই হবে ওদের। মৌ যে সব সময় ওর কাজের সাথেই থাকতে চাইতো, কাজ ছাড়া কিছুই বুঝতো না মেয়েটা। ও তো এটাই চাইবে কাজ চলতে থাকুক। এটা ভালো বলেছ কাকু, মৌয়ের কথা ভেবেই পার্লার ওপেন করা উচিত। ওই জন্যই বলছিলাম, কাল দুপুরে পার্লারে তালা খুলে গেলেই মেয়েরা চলে আসবে, তখনই না হয় ওদের সাথে। কিন্তু ওখানে কাজের মধ্যে কিভাবে কথা বলবো? বেশ, তো আপনারা আগে কথা বলে নেবেন, তারপরে কাজ শুরু হবে। আমি বলে রাখবো ওদের। তাহলে তো খুবই ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে থ্যাংক ইউ।
আপনি যেচে কেসটা নিতে চাইছেন, আমি তো এটাই চাই যে মৌয়ের খুনি ধরা পড়ুক। এইটুকু একটা মেয়েকে যে এইভাবে মেরে ফেললো, তাদের বিনাশ দেখতে চাই আমি। পারলে পারলে নিজে হাতেই ওদের। উত্তেজিত হবেন না প্লিজ, মাথা ঠান্ডা রাখুন। আর আইন হাতে তুলে নেওয়ার কথা একদমই ভাববেন না। পুলিশ দেখছে, আমিও তো দেখছি, অপরাধী ধরা পড়বেই খুব তাড়াতাড়ি। আচ্ছা, মৌত্রিশার সঙ্গে কারুর কোনো রকম ঝামেলা ছিল বা কখনো কেউ ওকে হুমকি দিয়েছিল? আমি এরম কিছু জানি না। আমাদের বাবা আমের সম্পর্ক একেবারেই ফর্মাল ছিল। খুবই খারাপ লাগে ভাবলে, বুঝলেন। আমি কখনোই ওর বন্ধু হয়ে উঠতে পারিনি, তাই বিশেষ কিছুই জানি না ওর বিষয়ে। শুধু এটুকু জানি মেয়েটা আমার খুব সৎ আর কর্মঠ ছিল, সবার জন্য ভাবতো। খুব উদার ছিল আমার মহুমা, তেমনই যত্নবান, খুব কেয়ার করতো আমার। এখন এখন আর কে দেখবে আমাকে? আমার বুক ফেটে যাচ্ছে অরণ্যবাবু। এ কি হয়ে গেল? কেন হলো? কেন? কাকু, কাকু প্লিজ প্লিজ নিজেকে সামলাও। দেখো, মৌ কিন্তু তোমাকে এইভাবে দেখতে চাইবে না। প্লিজ প্লিজ কাকু, তুমি নিজেকে সামলাও। জানি রনিত, ওই জন্যই তো শক্ত থাকার চেষ্টা করছি, কিন্তু কতক্ষণ? আরে ও যে শুধু আমার একমাত্র মেয়ে ছিল তা তো নয়, ও তো আমার একমাত্র আপনজন ছিল, যার মুখ চেয়ে আমি বেঁচেছিলাম। কিন্তু এবার আমি কি নিয়ে বাঁচবো রনিত? বলো না, বলো। রনিত মাথা নিচু করে দিল। সত্যি ওর কিছুই বলার ছিল না। কিছুক্ষণ নীরবতা, তারপর অরণ্য বলল, আচ্ছা, আমরা এখন উঠি। কাল তাহলে পার্লারে যাচ্ছি। আপনি প্লিজ ওদেরকে একটু বলে রাখবেন, আর হোয়াটসঅ্যাপে পার্লারের অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন। এই যে, এটা আমার কার্ড, এতেই নাম্বারটা, আমার কন্ট্যাক্ট নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আছে। আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। কাকু, সাবধানে থেকো কেমন? আর যে কোনো দরকারে আমাকে কল করো, ঠিক আছে? এই যে আমার নাম্বারটা কাগজে লিখে দিয়েছি, সাবধানে থেকো কেমন? আসছে গো। অনেক ধন্যবাদ বাবা, তুমি এলে আমার খুব ভালো লাগলো। কষ্টের মধ্যেও একটা আশার আলো দেখতে পেলাম। মাঝে মাঝে আসিস বাবা। আহা, আমি যে খুব একা রে। রনিত শৈবালবাবুকে হালকা আলিঙ্গন করে অরণ্যকে নিয়ে বিদায় নিল। বাড়ি ফিরেই অরণ্য বলল, রনিত, ভাবছিলাম থানায় গিয়ে একবার স্ট্যাটাসটা চেক করে আসতাম, আরও কিছু তথ্য জানা যেত। আচ্ছা, একটা প্রশ্ন তো করলামই না। কি প্রশ্ন? হ্যাঁ, না ছাড়, আমি থানায় গিয়ে জিজ্ঞেস করে নেব। তার মানে তুমি থানায় যাবেই, তাই তো? হ্যাঁ রে, যেতে তো হবেই, না হলে শান্তি পাবো না। চল এখনই ঘুরে আসি। আরে দাঁড়াও, আরে লাঞ্চ তো করে নাও। ওহো, সত্যি তো এক্সাইটমেন্টে একেবারে ভুলে গেছি। তা আজ মেনুতে কি? যা থাকে রবিবারে, মাংস ভাত। বাহ, সাব্বাস। চল তাহলে খেয়ে নিয়ে বেরোবো। বিকেলে থানায় গিয়ে অরণ্যরা জানতে পারল ইনভেস্টিগেশনের দায়িত্বে আছেন ইন্সপেক্টর রঞ্জন রায়। অরণ্য নিজের পরিচয় দিতেই হাবিলদার ওদের বসতে বলল। আর কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর রঞ্জন রায় দেখা করলেন অরণ্যর সাথে। স্যার, আমি মৌত্রিশার মার্ডার কেসের বিষয়টা জানতে চাই। মৌত্রিশা দত্ত মার্ডার কেসে কথা বলছেন? ইয়েস স্যার, আসলে ও আমার এই ছোট ভাই রনিতের পাড়ার মেয়ে, তাই কৌতূহলটা আরও বাড়ছে। বুঝতেই তো পারছেন, জানাশোনা কারোর কিছু হলে কেমন মনের অবস্থা হয়। হ্যাঁ, সে বুঝলাম, কিন্তু আমার মনে হয় আপনার ছোট ভাইয়ের থেকে আপনার কৌতূহল বেশি। হ্যাঁ তা ঠিক, কিন্তু এই ঘটনায় রনি তো খুবই শকড। হ্যাঁ স্যার, আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না যে মৌয়ের সাথে এরকম হয়েছে। মানে এতটা নৃশংস পরিণতি। নিয়তিকে কে খণ্ডাতে পারে বলুন? এনিওয়ে, আপনি যখন মৌত্রিশার বন্ধু, তাহলে তো অনেক ইনফরমেশন থাকবে আপনার কাছে। না স্যার, আমার কাছে কোনো ইনফরমেশনই পাবেন না আপনি, কারণ আমি অনেক বছর আগেই দত্তপাড়া থেকে শিফট হয়েছি, আর মৌয়ের সাথেও কোনো যোগাযোগ ছিল না আমার। তবে খবরটা শোনার পর আমি খুবই ডিস্টার্ব আছি। আফটার অল,
মৌ আমার ছোটবেলার খেলার সাথী ছিল, পাড়ায় একসাথে খেলতাম আমরা, তার এরকম পরিণতি। তাহলে তো ডিস্টার্ব থাকাটাই স্বাভাবিক। যাই হোক, কেসের আপডেট জানতে চাইছেন যখন বলি। দেখুন, পাতি বাংলায় যদি বলি, ছুরি দিয়ে কুপিয়ে দিয়েছে, একদম গলার নলি কেটে দিয়েছে। আর যেভাবে ক্ষত হয়েছে তাতে স্পষ্ট যে পিছন থেকেই অ্যাটাক করা হয়েছে। ওর পার্লারের মেয়েদের বক্তব্য, ওরা তখন কাস্টমারদের কাজ করছিল, আর মৌতৃষা নাকি ভিতরের ঘরে ছিলেন। হঠাৎই চিৎকার শুনে মেয়েরা ভিতরের ঘরে ছুটে যায়, ততক্ষণে সব শেষ, আর খনিও চম্পট দেয়। এগুলো তো পেপারেই পড়েছি স্যার, নতুন কি তথ্য আছে? দেখুন, এখন এর থেকে বেশি কিছু বলা যাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট এলে হয়তো সবটা পরিষ্কার হবে। তাছাড়া ওই পাড়ার বাড়িগুলোতে গিয়ে কথা বলতে হবে। ইয়েস স্যার, আমিও এটাই বলতাম। যদি কেউ কিছু সন্দেহজনক দেখে থাকে, আর পার্লারের যেই দুজন মহিলা কর্মচারী, ওদের সাথে কথা বলে কি আপনি কোনো ক্লু পাননি? দেখুন, সত্যি বলতে ওদের সাথে বেশি কথা বলতে পারিনি, কারণ কাল ওরা প্রচণ্ড ট্রমায় ছিল। শুধু কি হয়েছে এটুকুই বলেছে। আচ্ছা, ঠিক আছে, আমি কাল কথা বলে নেব তাহলে, আর ওই পাড়াতেও খোঁজ নেব। কিন্তু আপনার এসব করার কি দরকার? দিব্যি সরকারি চাকরি করছেন, ওই নিয়েই থাকুন না, ভালো থাকবেন। এসব তো আমাদের কাজ, আমরাই করি না হয়। স্যার, আমি কিন্তু ভিকটিমের বাবার কাছ থেকে পারমিশন নিয়েই এগিয়েছি, ওনার কোনো আপত্তি নেই। আশা করি আমি আমার মতো তদন্ত করলে আপনারও কোনো অসুবিধা হবে না। আমি বলছি দরকার নেই, তাও আপনি তদন্ত করতে চাইছেন। খুব জেদ দেখছি আপনার। যাই হোক, আর কি বলবো, করুন যা ইচ্ছে। স্যার, তদন্তের স্বার্থে আমার আপনাকে, এমনকি আপনারও আমাকে প্রয়োজন হতে পারে, তাই প্লিজ রাগ ভুলে হাসি মুখে বিষয়টা মেনে নিন। চলুন না, আমরা এক হয়ে অপরাধীকে শাস্তি দিই। দেখুন, আপনি তদন্ত করুন আপনার মতো, আমার তাতে কোনো আগ্রহ নেই। আর আমরা আমাদের মতো করে আইন মেনে তদন্ত করব। আমিও আইন মেনেই কাজ করি স্যার। যাই হোক, এখন আসি। আর একটা অনুরোধ, পোস্টমর্টম রিপোর্টটা এলে প্লিজ একটু জানাবেন। আমি ফোন করব আপনাকে। আপনার নাম্বারটা যদি... ঠিক আছে, হাবিলদারকে বলুন কাগজে লিখে দেবে। থ্যাংক ইউ স্যার। আর এটা আমার কার্ড, রাখুন যদি দরকার পড়ে আপনার। দরকার পড়বে না, ধন্যবাদ। তাও দিয়ে গেলাম স্যার, বলা যায় না কার কখন কাকে। যাই হোক, চললাম, ভালো থাকবেন। থানা থেকে বেরিয়েই রনিত বলল, বাহ বাহ, এই পুলিশটা কি খরুস রে! আমার মনে হয় না এর থেকে কোনো হেল্প পাবে বলে তুমি। আরে নাম্বারটা নিজে লিখে দিতে পারলো না, বলে কি না হাবিলদার লিখে দেবে। কি দেমাগ! চান না এসব, ও আমি ঠিক বুঝে নেব। শোন, কাল সকালে অনেক কাজ। হ্যাঁ, পার্লার খুললেই আমি হানা দেব, তারপর পাড়ায় জিজ্ঞাসাবাদ করতে হবে। আরে কাল তো অফিস, ভুলে গেলে নাকি? ডুব মারবো। কি ডুব মারবে মানে? আরে কাল যাবে না অফিস এই কেসটার জন্য? না রনিত, ব্যাপারটা তা নয়। আসলে অনেক দিন ধরেই আমার একটা ব্যাংকের কাজ পেন্ডিং আছে, কাজের চাপে ছুটি নেওয়া হয়নি আর, তাই ভাবছিলাম ওটা কালকেই সেরে ফেলবো, আর আমার নতুন কেসের কাজটাও করে নেব। ছুটিটা উসুল হয়ে যাবে আর কি। বাহ, খুব ভালো আইডিয়া তো। কিন্তু আমাকে তো অফিস যেতেই হবে, তাই কালকের সমস্ত আপডেট অফিস থেকে ফিরে শুনে নেব। তবে তোমার কি মনে হয় অরণ্যদা, ওই মেয়েগুলো কিছু ইম্পর্টেন্ট ক্লু দিতে পারে কি? হাই চান্স, দেখা যাক কাল কি হয়। যাই তো আগে, তারপর আশেপাশের লোকজন যদি কিছু তথ্য দিতে পারে। ওকে, অল দ্য বেস্ট। পরের দিন আগে ব্যাংকের কাজ সেরে নিয়ে পার্লারের উদ্দেশ্যে রওনা দিল অরণ্য। মৌতৃষার বাবা শৈবাল দত্ত ফোনে আগেই জানিয়ে দিয়েছিলেন দুপুর 1টার মধ্যেই পার্লার খুলে যাবে। সেই মতোই অরণ্য গিয়ে পৌঁছল। পার্লারের নাম এম ক্রিয়েশন। ছিমছাম ছোটোর মধ্যে ভালোই গেটআপ। পার্লারের চারপাশে অনেক বাড়ি আর ফ্ল্যাট আছে। সব দিক ভালো করে চোখ বুলিয়ে নিয়ে দরজায় নক করল অরণ্য। কয়েক সেকেন্ডেই একটি মেয়ে এসে দরজাটা খুলতেই নিজের পরিচয় দিয়ে অরণ্য বলল, নমস্কার, আমি অরণ্য সেনগুপ্ত। শিল্পা আর পাপিয়ার সাথে কথা বলতে চাই। আমি পাপিয়া, ভিতরে আসুন। ধন্যবাদ। শৈবালবাবু আপনাদের আমার কথা বলেছেন নিশ্চয়ই? হ্যাঁ কাকু আজ সকালেই ফোন করে বলেছেন। বসুন, শিল্পা ড্রেস চেঞ্জ করছে, আমরা এই জাস্ট পার্লারে ঢুকলাম।
ওকে, নো প্রবলেম। তা আপনার সাথে কি এখনই কথা বলতে পারি, নাকি আপনিও চেঞ্জ মানে? না না, আমি তো ইউনিফর্ম পরেই নিয়েছি। বলুন কি বলবেন। আসলে কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। সেদিন যখন খুনটা হয় সেই সময় আপনি কি করছিলেন আর কোথায় ছিলেন? কাস্টমার ছিল, আইব্রো করছিলাম। তার মানে তখন কাস্টমার ছিল। যখন চিৎকার শুনি তখন ক্যাশ কাউন্টারে ছিলাম। কাস্টমারের পেমেন্টটা জাস্ট ঢুকলো, তখনই দিদির একটা ভয়ঙ্কর চিৎকার। তারপর আমি দৌড়ে ভিতরে যাই। আর শিল্পা তখন কি করছিলেন? ও পেডিকিউর করাচ্ছিল। চিৎকার শুনে আমরা দুজনেই ভিতরে ছুটে যাই। আর কাস্টমাররা চিৎকার শুনে ছুটে আসেননি? তখন ওই সিচুয়েশনে আমরা ওসব খেয়াল করতে পারিনি। পরে যখন পুলিশ আসে তারপর আমরা বাইরে বেরোই, কিন্তু তখন কাস্টমাররা ছিল না। আমাদের ধারণা হয়তো ভয়ঙ্কর কিছু ঘটেছে বুঝেই তারা চলে গিয়েছিল। অন্যরকম কিছু তো হতে পারে। মানে অন্যরকম কিছু বলতে? ছাড়ুন, এবার বলুন খুনি পার্লারে ঢুকলো কিভাবে? আপনাদের সামনে দিয়ে তো ঢোকেনি নিশ্চয়ই, তাহলে আপনারা টের পেতেন। তাহলে পেছন দিক থেকে কোনো রাস্তা আছে নিশ্চয়ই, সেখান দিয়েই কি? এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। ওকে, তাহলে এটার পেছন দিকটা একটু দেখাবেন প্লিজ, আর বাথরুমটাও। চলুন। পার্লারের পেছন দিকটা আর বাথরুম ভালো করে পর্যবেক্ষণ করছিল অরণ্য। তখনই কিছু একটা দেখে ওর চোখ আটকে গেল। মনে কিছু প্রশ্ন জাগল, কিন্তু কি ভেবে চুপ করে গেল। প্রশ্ন করতে গিয়েও করল না অরণ্য। এরপর আবার পার্লারের ভিতরে ঘরে গিয়ে বসল এবং প্রশ্ন পর্ব শুরু করল। আচ্ছা, আপনারা ভেতরের ঘর থেকে কোনো রকম কথোপকথন শুনতে পাননি? না, শুধু চিৎকার শুনেছি। তারপর আমি ছুটে গেছি। ততক্ষণে খুনি পালিয়েও গেছে। আপনারা ভেতরে গিয়ে ঠিক কি দেখেছিলেন? দিদি মাটিতে শুয়ে থরথর করে কাঁপছিল। গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল। দিদি ছটফট করছিল। ওরকম মুহূর্তে হয়তো এটাই চাইছিল যে প্রাণটা বেরিয়ে যাক, তবুও যেন প্রাণটা কিছুতেই বেরোচ্ছিল না। উফ, দিদি যে কি কষ্টটাই পাচ্ছিল। আমরা দিদিকে চিৎকার করে ডাকছিলাম। দিদি কিছু একটা বলতে চাইছিল কিন্তু পারছিল না। আর তারপর আমাদের চোখের সামনে দিদির প্রাণটা বেরিয়ে গেল। এই দৃশ্যটা আমি এই জন্মে কোনোদিনও ভুলবো না। এখনো মনে পড়লে আমার শরীর খারাপ লাগছে। আই এম সরি পাপিয়া, বাট এগুলো জানা খুবই দরকার। আপনি প্লিজ নিজেকে সামলান। আমি ঠিক আছি স্যার, আপনি প্রশ্ন করুন। তার মানে আপনাদের সামনেই মৌত্রিষার মৃত্যু হয়েছিল, তবে উনি কিছু বলতে চেয়েও বলতে পারেননি। সো প্যাথেটিক। আচ্ছা, আপনার কি মনে হয় উনি কি বলতে যাচ্ছিলেন? দেখুন, আমার ধারণা উনি খুনির ব্যাপারেই কিছু বলতে চাইছিলেন। মেবি খুনি ওনার পরিচিত কেউ। আচ্ছা, মৌত্রিষার ক্লোজ ফ্রেন্ড বা কাছের মানুষজনদের বিষয়ে আপনি কিছু জানেন? বলতে পারবো না স্যার। দিদির কাছের বলতে এক মাসতুতো বোন আছে, উজ্জয়িনীদি। এখানেও যাওয়া আসা করতো। আর একজন আছে সমুদা, সমীর বিশ্বাস, দিদিকে ভালোবাসতো। আর আপনার দিদি ভালোবাসতো না? না, একেবারে একতরফা প্রেম। ইন্টারেস্টিং। আচ্ছা, এই সমীরের সাথে মৌত্রিষার সম্পর্ক কেমন ছিল? প্রথম দিকে তো ভালোই ছিল, কিন্তু সমুদা দিদিকে মনের কথাটা জানানোর পর থেকে দিদি আর ওর সাথে সম্পর্ক রাখতে চায়নি। আর সমুদা দিদির ইচ্ছেকে প্রাধান্য না দিয়ে এখানে বারবার এসে দিদিকে খুব বিরক্ত করত। যখন তখন চলে আসতো এখানে। দিদি এটা একেবারেই পছন্দ করতো না, কারণ কাস্টমাররাও তো থাকতো। আরেকটু ডিটেলসে বলতে পারবেন কি? যেমন এই সমীর লোকটার সাথে মৌত্রিষার কিভাবে পরিচয় হয়েছিল, কোথায় থাকে লোকটা? এত কিছু আমি জানি না স্যার। শিল্পা আপনাকে ভালো বলতে পারবে, কারণ ও দিদির সাথে খুব ক্লোজ ছিল। ঠিক আছে, আমি তাহলে ওনার কাছেই জেনে নেব। আচ্ছা, এছাড়া আর কেউ ছিল যার সাথে মৌত্রিষার ঝামেলা ছিল? আমি সেটা বলতে পারবো না। বেশ, আপনি আসতে পারেন। শিল্পাকে ডেকে দেবেন প্লিজ। শিল্পা আসতেই অরণ্য বলল, পাপিয়ার কাছে অনেক কিছুই জেনেছি, সেগুলো আর রিপিট করছি না। আপনার কাছে আগেই সমীরের বিষয়ে জানতে চাই। সমীর বিশ্বাসের কথা বলছি। বুঝতে পেরেছি। সমুদা দিদিকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু দিদি ওকে শুধু দাদা বলেই মেনেছিল।
তাই সমুদার ভালোবাসাকে দিদি গ্রহণ করতে পারেনি। বুঝিয়ে বলেছিল, সমুদা বোঝেনি। ও দিদিকে ব্যক্তিগত সম্পত্তি মনে করত। ওর দাবি ছিল ওকে নাকি ভালোবাসতেই হবে। কদিন ধরে দিদিকে শুধু জ্বালিয়ে মারছিল, খুব বিরক্ত করেছে। আর একদিন তো যা তা বাওয়াল করেছে। এই পাড়ায় লোকজন জড়ো হয়ে গিয়েছিল। সেদিন সেদিন পাপিয়া আসেনি। কি বলেছিল বলতে পারবেন? মনে আছে কিছু? যা শুনেছি তা ভোলার মতো নয় স্যার, সব মনে আছে, একেবারে তাজা। এই তো সেদিনেরই কথা, এই 1 মাস আগে। সেদিন সবে পার্লার খুলেছি, বাইরে গিয়ে বোর্ডটা ঠিক করছিলাম, তখনই কারোর ডাকে ফিরে তাকাই, দেখি সমুদা। মৌকে একটু ডেকে দেবে প্লিজ? তুমি আবার এসেছো? জানো তো দিদি রেগে যায়, তাহলে কেন বারবার আসো বলো তো সমুদা? কি করব বলো, তোমার দিদিকে যে খুব ভালোবাসি আমি। আরে এরকম একতরফা ভালোবাসার মানে কি? আমি তো সেটাই বুঝি না। তোমার না বুঝলেও চলবে, তুমি প্লিজ মৌকে একটু ডেকে দাও। দিদি সমুদার গলা পেয়ে বাইরে আসে, আর সমুদাকে দেখে খুব রেগে যায়। আচ্ছা, তোমাকে নিয়ে আমি কি করি বলো তো সমুদা? আবার চলে এসেছো তুমি, তাও আমার কাজের টাইমে। হ্যাঁ দেখো, এরকম করো না প্লিজ। এক্ষুনি কাস্টমাররা আসবে, অন্তত আমার কাজের জায়গাটা এইভাবে বিগড়ে দিও না। শুধু তোর কাজের জায়গা কেন, তোর সব বিগড়ে দেবো আমি। তুই আমার সত্যিকারের ভালোবাসাকে লাথ মারছিস তো মৌ। তোর আমি কিচ্ছু ভালো হতে দেবো না, হ্যাঁ কিচ্ছুতেই ভালো হতে দেবো না, এই কথা আমি বলে গেলাম। হুমকি দিচ্ছ? হুমকি? তোমার এইসব ফাঁকা হুমকিতে না আমি ভয় পাই না, বুঝলে? ভয় তো তোকে পেতেই হবে মৌ, নয় আগে নয় পরে। দেখে নিস, ভালোবেসে যদি তোকে নিজের না করতে পারি তাহলে অন্য উপায় না হয়, কিন্তু হাল আমি ছাড়বো না মৌ। খুব ভালোবেসেছি তোকে, খুব ভালোবেসেছি। এই ভালোবাসা তোকে একদিন বুঝতেই হবে, আর যদি নাই বুঝিস তাহলেও তুই আমার। আর এই জীবনে তুই আমারই থাকবি, এমনকি জীবনের পরেও। শুনলি শুনলি আমি কি বললাম তোকে? হ্যাঁ, তুই কি শুনলি আমি কি বললাম তোকে? তুমি এখন বেরো তো এখান থেকে, একটা সাইকো উন্মাদ কোথাকার। আমার লাইফটা হেল করে দিচ্ছ তুমি। হাত জোর করে বলছি এখান থেকে প্লিজ যাও। এরপর সমুদা চলে যায়। আচ্ছা, তারপর আবার এসেছিল? হ্যাঁ, দিদির মৃত্যুর 2 দিন আগেই দিদিকে এসে সরি বলেছিল। I'm really sorry মৌ, I'm really sorry। সেদিন তোকে আমি যা সব বলেছি তার জন্য আমি সত্যি খুব দুঃখিত। থাক সমুদা, ওইসব আমি মনে রাখিনি। এমনিতেই কাজে খুব বিজি আছি, অন্য কিছু ভাবারও আমার তেমন সময় নেই। তুমিও এসব নিয়ে আর ভেবো না। আর তোমাকেও আজ শেষবার বলছি, দয়া করে তুমি আর এখানে এসো না। আমাকে এভাবে তোর থেকে দূরে সরিয়ে দিস না মৌ, প্লিজ প্লিজ মৌ, ট্রাস্ট মি মৌ। আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব রে। তুই আছিস অথচ তোর কাছে আসতে পারবো না, এটা আমি কি করে মেনে নেব বল? তুই বল আমাকে, আমি এটা কি করে মেনে নেব? প্লিজ মৌ, প্লিজ। তাহলে ভেবে নাও যে আমি আর নেই, এই পৃথিবী থেকে আমার অস্তিত্ব মুছে গেছে। সমুদা আর কিছু না বলেই চলে যায়। আর তারপর 2 দিন দিদিকে ফোনেও বিরক্ত করেনি। তারপর তো দিদির অঘটনই ঘটে গেল। আপনার কি মনে হয় যে এই সমীর লোকটা মৌতৃষার খুন করতে পারে? কারণ আপনার কথার ভিত্তিতে কিন্তু লোকটার দিকে সন্দেহের তীর যাচ্ছে। না না, এটা অসম্ভব। সমুদা তো পাগল প্রেমিক, খুন কি করে করবে? না না, এ হতেই পারে না। তাহলে কে করতে পারে এই খুনটা? তা আমি কি করে জানবো স্যার? কিন্তু যে করেছে সে দিদির কাছের মানুষই হবে। কাছের বলতে তো ওনার বাবা যা বললেন সেই মতো কেউই নেই। উজ্জয়িনীদি আছে তো। না মানে, ও খুন করতে পারে সেটা বলছি না, আর করবেই বা কেন? ও তো দিদির বেস্ট ফ্রেন্ড। আমি কাছের কেউ বোঝাতে ওর নামটাই বললাম। বুঝেছি, ওনার সাথেও কথা বলবো। এছাড়া এই পার্লারে যারা রেগুলার কাস্টমার তাদের একটা লিস্ট আমার চাই। কেন স্যার? কাস্টমারদের লিস্ট কেন?
বলা যায় না কার কি উদ্দেশ্য থাকতে পারে। একবার চেক করেই নেওয়া যাক। আহ, ঠিক আছে, আমি আমি একদম ক্লোজ কয়েকজনের নাম্বার দিচ্ছি আপনাকে। আপনি বসুন, খাতাটা নিয়ে আসছি। কাস্টমারদের একটা লিস্ট এনে অরণ্যকে দিল শিল্পা। অরণ্য লিস্টটা হাতে নিয়ে দেখতে দেখতে বলল, আচ্ছা, সেদিন মৌত্রিশার খুনের আগে পর্যন্ত কজন কাস্টমার এসেছিল সেটা মনে আছে? 2 জন, যারা ওই মুহূর্তে ছিল ওখানে। বেশ, তাহলে ওদের ডিটেলস যদি একটু দিতে পারেন। ওরা রেগুলার কাস্টমার ছিল না স্যার, 2 জনেই নতুন, মানে প্রথমবার এসেছিল। ওকে, তাহলে তো আর আচ্ছা ঠিক আছে, আমি এই লিস্টের ছবি তুলে নিচ্ছি, এটা লাগবে আমার। আর আপনি কি সমীর অর্থাৎ সমুদার অ্যাড্রেস বা ফোন নাম্বার কিছু দিতে পারবেন? ফোন নাম্বার তো জানি না, কিন্তু অ্যাড্রেস না হলেও বাড়িটা কোথায় জানি, দিদির মুখেই শুনেছি। এই রাস্তার সোজা গিয়ে ডান দিকটা ঘুরে একটু গিয়েই আবার ডান দিকে একটা গলি ঢুকে গেছে, ওই পাড়াতেই থাকে সমুদা। আপনি যাকে জিজ্ঞেস করবেন দেখিয়ে দেবে, দিদি বলেছিল আর কি। তাহলে তো আপনার দিদি সমীরের বাড়িও গেছে নিশ্চয়ই, নয় জানলো কি করে? না না স্যার, ভুল করছেন। সমুদা যেচেই দিদিকে বাড়ির অ্যাড্রেসটা বলেছিল, তাই দিদি জানে। এই সমুদার সাথে আপনার দিদির পরিচয় কি করে হলো সেটা জানেন? রাস্তায় যাওয়া আসার পথেই দেখা হতো, তারপর একদিন সমুদা আলাপ করে আর বন্ধুত্ব শুরু হয়। প্রথম দিকে সব ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করেই যা শুরু করলো সমুদা। বুঝতে পেরেছি, চলি তাহলে এবার। হ্যাঁ, কাস্টমার লিস্টের ছবি তুলে নিয়ে অরণ্য বেরিয়েই যাচ্ছিল। তখনই কি মনে হতে জিজ্ঞেস করলো, আচ্ছা, বাইরে কোনো সিসিটিভি আছে? হ্যাঁ আছে তো, তবে ক্লিপগুলো পুলিশ নিয়ে গেছে। ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ শিল্পা। বাইরে বেরিয়ে সামনের একটা পান দোকানে প্রথমে জিজ্ঞাসাবাদ করল অরণ্য। তারপর চারপাশের বাড়িগুলোতে গিয়ে নিজের পরিচয় দিয়ে তদন্ত করতে লাগল। আর সবশেষে সমীর বিশ্বাস অর্থাৎ সমুর খোঁজ করতে ওর পাড়ায় গেল। লোকজনকে জিজ্ঞেস করতেই সমুর বাড়ি দেখিয়ে দিল, কিন্তু বাড়িতে তালা বন্ধ থাকায় অরণ্য ফিরে এলো। তবে আশেপাশের লোকজনকে সমীরের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে কিছু সামান্য তথ্য সে জানতে পারল। এদিকে অফিস থেকে বাড়ি ফিরে রনিত একটা থ্রিলার মুভি দেখছিল। অরণ্য বাড়ি ফিরতেই টিভি বন্ধ করে দিয়ে উচ্ছ্বসিত হয়ে বলল, আরে অরণ্যদা, কোথায় ছিলে গো তুমি? সেই কখন ফিরেছি আমি বাড়িতে, এদিকে তোমার দেখা নেই। এই এই 1 সেকেন্ড, সেই সকালে যে বেরিয়েছো তারপর এখন ফিরছো নাকি? হ্যাঁ রে, এই ফিরলাম। ও মাই গড, পারো বাবা তুমি, মানে সত্যি। আগে খাওয়া দাওয়া কিছু হয়েছে নাকি? হ্যাঁ, ওই 1 প্লেট মোমো আর কফি খেয়েছি। আরে কত কাজ করে এলাম জানিস? হ্যাঁ সে তো বুঝতেই পারছি, কিন্তু এভাবে সারাদিন ধরে না খেয়ে তুমি পারো, মানে সত্যি বাবা। উফ। দেখ, কাল থেকে শুধু বিকেলগুলো পাবো, তাই যতটা পারলাম সেরে এলাম। কিন্তু এখনো একটা কাজ বাকি। ওই খারুস ইন্সপেক্টরকে ফোন করে পোস্টমর্টম রিপোর্টটা আগে জানি। আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা করে নাও, আমি তোমার জন্য চা করে আনছি, তারপর সব গল্প শুনবো, কেমন? ইন্সপেক্টর রঞ্জনকে ফোন করে পোস্টমর্টেম রিপোর্টের খবর নিল অরণ্য। দেখুন, ওই ঘরোয়া ছুরি দিয়েই খুন হয়েছে, মানে ওই ফল বা সবজি কাটার ছুরি। একদম গলার নলি কেটে খুন করেছে, কয়েক সেকেন্ডের মধ্যেই প্রাণটা বেরিয়ে গেছে। এছাড়া শরীরে একটা আঘাতের চিহ্ন পাওয়া গেছে, ডান দিকের গালে হাতের 2 আঙুলের দাগ একদম বসে গেছে, কেউ সজোরে থাপ্পড় মারলে যেমন হয়। স্যার, দাগটা কি তাজা নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। আন্দাজ করছি খুনি প্রথমে গালে মেরে তারপর গলা কেটেছে। আর কিছু তথ্য? মৃত্যুর আগে উনি কারোর সাথে ইন্টিমেট হয়েছিলেন। কি বলছেন স্যার? না মানে উনি তো পার্লারে কাজ করছিলেন, তাহলে কি করে মানে? এবার এই বিষয়ে তো আমার কোনো ধারণা নেই, আপনি পারলে প্ল্যানচেট করে ভিকটিমকে ডেকে জিজ্ঞেস করুন। সম্ভব হলে তো তাই করব স্যার, কারণ বিষয়টা তো ফেলনা নয় আর না। আর হ্যাঁ, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ওই ঘরে যে পায়ের ছাপ পাওয়া গেছে তাতে বালি লেগেছিল। কর্মচারীদের বয়ান অনুযায়ী ওই ঘর ঝাড়ু দেওয়া হয়েছিল, অর্থাৎ ঘর পরিষ্কার ছিল।
এরপর বালির ছাপ পাওয়া গেছে, মানে ওই পায়ের ছাপটা খুনির। ওকে, আর মৃত্যুর টাইম? আনুমানিক 2টো থেকে 2:30টার মধ্যে। ও, আরেকটা বিষয়, মৌতৃষার মাথাতেও হালকা ছুরি চালানো হয়েছে ওনার সিঁথিতে, ঠিক যেমন সিঁদুর পড়ে সেভাবেই। এ তো একেবারেই ইউনিক। আচ্ছা স্যার, একবার ভিকটিমের ছবিগুলো আমি দেখতে পারি? মানে আমি থানায় গিয়েই দেখে নেব। না, আপনার আসার দরকার নেই। এটাই আপনার হোয়াটসঅ্যাপ নম্বর তো, আমি কাউকে বলছি পাঠিয়ে দিতে। ওকে, থ্যাংক ইউ স্যার, রাখছি তাহলে। ফোনটা রেখেই অরণ্য সামনে তাকিয়ে দেখল রনিত চা আর স্ন্যাক্স নিয়ে বিছানায় বসে আছে। আরে তুই চলেও এলি? হেভি ফাস্ট তো। আরে চা করেই রেখেছিলাম তো ফ্লাস্কে, তুমি এসেই খাবে জানি। বাহ, কি কেয়ারিং ভাই আমার। আর আমার দাদাও তো কম ভালো নয়। নাও এবার চাটা খেয়ে নাও তো, আর বলো দেখি সারাদিন কি কি করলে। প্রথমে ব্যাংকের কাজ সেরে নিয়ে গন্তব্য ছিল AM ক্রিয়েশন, মানে মৌতৃষার পার্লার। ওখানে দুজনের সাথে বিস্তারিত কথা হলো। হ্যাঁ, কি কি কথা হলো একটু বলো শুনি। বলছি একটু সবুর করো। অরণ্য চায়ে একটা বড় চুমুক দিয়ে বলতে শুরু করল। সারাদিনের সমস্ত আপডেট দিল রনিতকে। সবটা শোনার পরে রনিত বলল, তাহলে কি এই সমীর লোকটাই কালপ্রিট? দেখ, আপাত দৃষ্টিতে তো তাই মনে হচ্ছে, আবার পোস্টমর্টম রিপোর্ট শুনলে কিন্তু চমকে যাবি। হ্যাঁ বলো তো, রিপোর্টে কি এসেছে? পোস্টমর্টেম রিপোর্টের কথাও রনিতকে জানালো অরণ্য। বাবা, সিঁথিতে ছুরি, কি ডেঞ্জার রে ভাই, তেমনই ইউনিকও বটে। কি বলছো গো? এমন তো কোনো পাগল প্রেমিকই করতে পারে, মেবি কোনো সাইকো। আর এই সমীর সেই সাইকো হলেও হতে পারে, কারণ ও মৌতৃষাকে ভালোবাসত। এছাড়া আরেকটা বিষয়ও আছে যেটা সন্দেহজনক। দেখ, সমীরের বাড়ির পাশে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই ওর বাড়ির নিচে বালি সিমেন্ট পড়েছিল। আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ওই ঘরে যে পায়ের ছাপ পাওয়া গেছে তাতে বালি লেগেছিল। কি বলছো কি? ইয়েস, কিন্তু আমার মাথায় অনেকগুলো প্রশ্ন চলছে, ওগুলোর উত্তর না পেলে কোনো সিদ্ধান্তে আসতে পারছি না। পোস্টমর্টম রিপোর্টের বিষয়গুলো তো হ্যাঁ, মানে দেখ, যদি ধরেও নি ওই সময় মৌতৃষার কোনো ভালোবাসার মানুষ এসেছিল, কিন্তু তোর কমন সেন্স কি বলে পার্লারে এসে কাজের সময় কি কারোর সাথে ঘনিষ্ঠ হওয়া সম্ভব? অসম্ভব, কিন্তু রিপোর্ট তো তাই বলছে অরণ্যদা। দেখ, বিষয়টা কিন্তু এমনও হতে পারে, যেমন ধর বাইরে কাজ চলছিল আর ভেতরে চুপিসারে চলছিল রাসলীলা। তারপরেই সেই লাভার চলে যাওয়ার পর হয়তো খুনি এসেছে। জোর জুলুমের গল্পও থাকতে পারে, মানে হতেই পারে মৌতৃষার রেপ হয়েছিল। রেপ? কিন্তু বাইরে তো দুজন এমপ্লয়ি ছিল, এর পরে ওকে এত সাহস পায় কি করে? আর তাছাড়া এরকম হয়ে থাকলে তো মৌ চিৎকার করবে। পাপি আর শিল্পা তো এমন কিছুই বলেনি। ওরা যখন চিৎকার শুনে ভিতরে গেল তখন তো মৌকে খুন করে দিয়েছে। তার মানে মৌ একবারই চিৎকার করেছে। আর তাছাড়া ইন্টিমেটের বিষয়টাতেও তো গন্ডগোল আছে। তাহলে মানে তোমার কথা অনুযায়ী মৌ ওর লাভারের সাথে ঘনিষ্ঠ হলো, তারপর সে চলে যাওয়ার পর খুনি এসে মৌয়ের রেপ করে ওকে খুন করলো, অর্থাৎ দুজনের সাথে মৌ। সাবাস তোপসে, এই না হলি আমার শিষ্য। কিন্তু এগুলো আমার জাস্ট ধারণা, আমি কোনোটাতেই এখনো নিশ্চিত নই। এটাও হতে পারে হয়তো একজনই মৌতৃষাকে আর সেই খুনি। এবার বিষয়টা নর্মাল ইন্টিমেটে নাকি রেপ, এইটা বলা খুব ডিফিকাল্ট। তুমি আসলে ঠিক কি বলতে চাইছো বলো তো? আমি তো পুরোপুরি কনফিউজ। তবে অরণ্যদা, মৌ খুব ভালো মেয়ে, ও আশা করি কাজের টাইমে ওভাবে ইনভলভ হবে না। আবার রেপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এই কিন্তুগুলোই ক্লিয়ার করতে হবে রনিত। ওই পেছনের দিকে আমি যা দেখলাম তাতে একটা সন্দেহ তীব্র হচ্ছে, কিন্তু তার জন্য আগে সিসিটিভি ফুটেজটা দেখতে হবে। আর এছাড়া এখন দুটো ইম্পর্টেন্ট কাজ, উজ্জয়িনী আর সমীরের সাথে কথা বলতে হবে। পরের দিন সকালে অফিস যাওয়ার আগেই সমীরের বাড়িতে আবার খোঁজ করতে গেল অরণ্য, কিন্তু তখনও তালা বন্ধ ছিল। এরপর অফিসে কাজের ফাঁকে উজ্জয়িনীকে ফোন করল সে। হ্যালো,
কে বলছেন? নমস্কার, আমি অরণ্য সেনগুপ্ত। মৌত্রিশা মার্ডার কেসের বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। মৌদির মার্ডারের বিষয়ে আমার সাথে কি কথা বলবেন? আমি তো এখানে ছিলামই না সেদিন, তাই এদিককার কিছুই আমি বলতে পারবো না। আপনি কোথায় ছিলেন? দেখুন, আমি মডেলিং করি। সেদিন আমার ফ্যাশন শো ছিল বর্ধমানে। ওকে, আসলে কিছু প্রশ্ন ছিল আপনার সাথে, যদি একটু দেখা করা যায়। ওকে, আজ মুনলাইট ক্লাবে আমার একটা শো আছে, ওই সন্ধ্যে 6:30টায়। আসতে পারেন, কাজের শেষে কথা বলে নেবেন। ঠিক আছে, আমি অফিস থেকে ডিরেক্ট চলে যাব। থ্যাংক ইউ। আর এক সেকেন্ড, আপনাকে আমি চিনব কি করে? আমার নাম তো জানেন, এটুকুই যথেষ্ট। আচ্ছা, ঠিক আছে। অফিস শেষে সন্ধ্যা 6:30টার মধ্যেই অরণ্য আর রনিত পৌঁছে গেল মুনলাইট ক্লাবে। সেখানে অনেক মডেলের ভিড়ে একসময় উজ্জয়িনী র্যাম্পে উঠল। নাম অ্যানাউন্সমেন্ট করতেই অরণ্য নড়ে চড়ে বসল। রনিত অরণ্যকে ঠেলে বলল, বিউটিফুল গার্ল, বিয়ে না হলে চান্স ছিল, কি বলো? তাতে কি, বিয়েটা কোনো ম্যাটার নয়। আরে গুরু, কি বলছো গো? বলছি বৌদি জানলে অসুবিধা নেই তো? তুই জানালে জানবে। না না, আমি জানাবো কেন? আমি হলাম গিয়ে রামভক্ত লক্ষণ। তাহলে ভাট না বকে চুপচাপ করে বস, আর পারলে বিষয়টা নিয়ে ভাব। তোর তো আর বিয়ে হয়নি। বাবা আমাকে ফাঁসি দিল, রক্ষা করো। এই যে মুখে আঙুল দিলাম, আর কিচ্ছু বলবো না। শো শেষ হতেই অরণ্য আর রনিত গ্রিন রুমের বাইরে গিয়ে দাঁড়ালো। তারপর উজ্জয়িনীকে ফোন করতেই ও রুমের বাইরে বেরিয়ে এলো। অরণ্য সামনে এগিয়ে এসে নিজের পরিচয় দিল। নমস্কার, আমি অরণ্য, আর ও আমার অ্যাসিস্ট্যান্ট রনিত। আপনি গোয়েন্দা? হ্যাঁ, ওই ভালোবেসেই আর কি। রহস্যের গন্ধ পেলেই আর নিজেকে আটকাতে পারি না। আচ্ছা, মৌদির মার্ডার নিয়ে আপনাদের কি ধারণা? মানে কেন কেউ ওকে মারলো? সেটার জন্যই তো আপনাকে ডাকলাম। ওকে, আপনারা ওদিকটায় চলুন, বসে কথা হবে। কিছুটা এগিয়ে একটা ক্যাফেটেরিয়া ছিল, ওখানেই বসলো তিনজনে। তারপরে উজ্জয়িনী বলল, দেখুন, আমি কিছু জানলে পুলিশকেই সব বলে দিতাম, কিন্তু সত্যি আমি এই বিষয়টাতে একেবারেই ক্লুলেস। কিন্তু আপনি তো মৌত্রিশার বোন কাম প্রিয় বন্ধু ছিলেন। আপনার কাছে তো কিছু তথ্য থাকা উচিত যা আমাদের তদন্তে সাহায্য করবে। হ্যাঁ, আফসোস, এত কাছের হয়েও আমি সত্যিই কিছু জানি না কি থেকে কি হলো। ও এত শান্ত স্বভাবের ছিল, অত্যন্ত ভদ্র সভ্য, জানেন। জানি না এমন একজনকে কেউ কি করে এত নির্মমভাবে মেরে ফেললো। আচ্ছা, কফি খাবেন তো? আসলে অফিস থেকে ফিরে চা কফি না খাওয়া পর্যন্ত শান্তি পাই না আমি। ইটস ওকে, আপনি অর্ডার করুন। আমি চা কফি খাই না, থ্যাঙ্কস। চা কফি খান না? স্ট্রেঞ্জ। যাই হোক, রনিত, তুই তো কফি খাবি নাকি? চোখ বন্ধ করে অর্ডার করে দাও। আরে জিজ্ঞেস করছো কেন? সেই সরি, এক্সকিউজ মি, অর্ডারটা নেবেন? 2 হট কফি, থ্যাঙ্কস। আচ্ছা, ব্যাক টু প্রশ্ন পড়ব। হ্যাঁ, আচ্ছা উজ্জয়িনী, মৌত্রিশার বন্ধু বা ঘনিষ্ঠ মহল সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন। ওর বন্ধু বলতে একমাত্র আমি। স্কুল কলেজের কিছু বন্ধুর সাথে ওই সোশ্যাল মিডিয়াতেই যোগাযোগ ছিল মাত্র, তবে কারোর সাথেই দেখা সাক্ষাৎ হয়নি কখনো, অন্তত আমি তো তাই জানি। আর পাড়ায় কোনো বন্ধু ছিল না, আত্মীয় বলতে ওই সেই আমি। আর কেউ নেই যার সাথে উনি ক্লোজ ছিলেন? সমীর নামে একজন ছিল, মোদি ওকে সমুদা বলে ডাকতো, তবে তার সাথে আমার পরিচয় নেই, তাই বিশেষ কিছু আমি বলতেও পারবো না। শুধু এটুকুই জানি, ছেলেটা দিদিকে প্রপোজ করেছিল আর দিদি ওকে অ্যাকসেপ্ট করেনি, তাই বিরক্ত করতো মাঝে মাঝে। বেশ ভালো রকম বিরক্ত করতো আপনার দিদিকে? হয়তো আপনি চিন্তা করবেন বলে আপনাকে সেভাবে বলাই হয়নি বিষয়টা। না, সত্যি আমি এতটা জানি না। চাপ নেই, আমি জানি। শিল্পা আর পাপিয়ার কাছ থেকে সবটা শুনেছি, আর সবটা শোনার পর থেকে অবশ্যই ওকে সাসপেক্ট লিস্টে রেখেছি। আর
আপনার কাছে জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্য একটাই, যদি আরও কোনো সাসপেক্টের নাম উঠে আসে। এনিওয়ে, আপনার সাথে আপনার দিদির সম্পর্ক কেমন ছিল? আপনি তো নিজেই বললেন আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম, এটাই তো উত্তর। তা ঠিক। তার মানে আপনার এমনি কোনো ধারণা নেই যে খুনটা কে করতে পারে, তাই তো? একই কথা আর কতবার বলবো। ওকে, তাহলে তো আর প্রশ্ন আমার নেই, আপনি আসতে পারেন। আর আমার কফি, হ্যাঁ এই তো এসেও গেছে। ঠিক আছে, আমি আসছি। আর যে কোনো দরকারে আমাকে কল করে নেবেন, আমি অবশ্যই হেল্প করব। এইটুকুই চাই, মৌদির ন্যায় বিচার হোক। ওর মতো মেয়েকে যে এভাবে মেরে ফেলতে পারে, তার মতো পিশাচের বেঁচে থাকারও কোনো অধিকার নেই। উজ্জয়িনী চলে গেল। কফির কাপে চুমুক দিয়ে অরণ্য বলল, কি বুঝলি মেয়েটা কতটা জেনুইন? ঠিকঠাকই লাগলো। তাহলে তো আরও গন্ডগোল। কোনো নেগেটিভ পয়েন্ট না পাওয়াটাও কিন্তু গন্ডগোল কেস রনিত। থিঙ্ক অ্যাবাউট ইট। কফিটা না দারুণ করেছে, একদম প্রাণ জুড়িয়ে গেল রে। বাড়ি গিয়ে অরণ্য তাড়াতাড়ি ডিনার করে নিল। তারপর ইন্সপেক্টর রঞ্জনকে ফোন করে বলল, স্যার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, একবার বিরক্ত করব আপনাকে। চলে আসুন, থানায় আছি। ওকে, আধ ঘন্টার মধ্যে আসছি। তাড়াহুড়ো করে বেরোচ্ছিল অরণ্য। রনিত তা দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, আরে এত রাতে কোথায় চললে? থানায় ইন্সপেক্টর রঞ্জনের সাথে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। আচ্ছা, উনি তোমায় মৌয়ের ছবিগুলো পাঠিয়েছে যেগুলো ওই খরুসটাকে পাঠাতে বলেছিলে? না রে, সাদে কি আর খরুস বলি? ওই জন্যই তো থানাতে গিয়ে অনেকগুলো কাজ একসাথে সেরে আসবো। না, এ শালা কোনো হেল্প করবে না। ঠিক আছে যাও, কিন্তু ফিরবে কি করে? এখনই তো 9:30 বাজে, তুমি ফিরতে ফিরতে তো অটো বন্ধ হয়ে যাবে। আরে চিন্তা করিস না, চলে আসবো ঠিক। আর পরের মাসেই তো বাইক কিনবো, কটা দিন এইভাবেই চলুক। চল আসি, তালা বন্ধ করে যাচ্ছি, তুই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়িস। অরণ্য বাইরে থেকে তালা বন্ধ করে গেল। বাইরে বেরিয়ে সঙ্গে সঙ্গেই একটা অটোও পেয়ে গেল। তারপর পুলিশ স্টেশনে পৌঁছে ইন্সপেক্টর রঞ্জনের সঙ্গে জরুরি আলোচনাগুলো সেরে নিল প্রথমে। আপনি যা যা বললেন তার ভিত্তিতে তো সন্দেহের তীর শুধু একজনের দিকেই যাচ্ছে। তারপরেও আপনি বলছেন উজ্জয়িনীর ওপর নজর রাখতে। স্ট্রেঞ্জ। বলছি তার কারণ আছে স্যার। কি কারণ? দেখুন, আমি ওই মেয়েটার সাথে কথা বলেছি, নেগেটিভ কিছুই পাইনি। ইনফ্যাক্ট আমার মনে হয়েছে ও খুব ভালো মেয়ে, দিদিকে ভীষণ ভালোবাসতো। এগ্রি স্যার, কিন্তু এই সব ভালোর মধ্যেও তো খারাপ লুকিয়ে থাকতে পারে, তাই না? পজিটিভের আড়ালে তো নেগেটিভ হাইড হয়ে গেছে। আপনার ধারণা কতটা ঠিক জানি না, তবে আপনি যা যা বললেন সেগুলো অবশ্যই করব আমি। উজ্জয়িনী আর সমীরের নম্বর ট্যাপ করার ব্যবস্থা করছি, আর এদিকে ওদের বিষয়ে খোঁজখবরও চালাচ্ছি। আর খুনের দিন ওদের লোকেশনগুলো ট্র্যাক করবেন প্লিজ। হ্যাঁ, সেটাও হয়ে যাবে, কিন্তু আপনি তো ওদের নাম্বার এখনও দিলেন না। আসলে পাপিয়া এখনও নাম্বারগুলো পাঠায়নি স্যার, মেবি ভুলে গেছে হয়তো পাঠাতে। আমি ওকে ফোন করে রিমাইন্ডার দিচ্ছি। দেখুন, এত সময় নেই আমার, যা করার তাড়াতাড়ি করুন। ৩৫ কল লিস্টটা এসে গেলে হয়তো নম্বরগুলো পেয়েই যেতাম, কিন্তু ওটা কাল আসবে। এই যে স্যার, নাম্বার পেয়ে গেছি, পাঠিয়ে দিয়েছি। প্লিজ হোয়াটসঅ্যাপটা একটু চেক করুন। হ্যাঁ, পেয়েছি। আর কি বললেন যেন? কয়েকজন কাস্টমারের সাথে কথা বলতে হবে স্যার, মেবি তারা কিছু জানতে পারে। এটা কি বলছেন বলুন তো? এত লোকের সাথে কথা বলতে গেলে তো। এত নয় স্যার, ওই 7 জন আছে মাত্র। ঠিক আছে, আমার টিম কথা বলে নেবে। আমি নিজেও জানি না কেন আপনার কথাকে এত ইম্পর্টেন্স দিচ্ছি, হয়তো টাইম ওয়েস্টই করছি। আসলে আমাদের তো একটা কেস থাকে না, একসাথে 1000টা কেস দেখতে হয়। তবুও আপনার কথায় গুরুত্ব দিয়ে এই কেসটা নিয়ে এত মাথা ঘামাচ্ছি। একজন বাবা তার একমাত্র মেয়েকে হারিয়েছে স্যার, আমিও তো বাবা, তার যন্ত্রণাটা রিলেট করতে পারছি স্যার। আর আপনিও তো বাবা, তাই না স্যার? আপনার হাবিলদারি বলল সেদিন আপনার একটা 15 বছরের ছেলে আছে। আচ্ছা, আমরা বাবাটা মিলে কি একজন বাবাকে জাস্টিস দিতে পারি না স্যার? কেসটা একটু সিরিয়াসলি দেখতে পারি না? অনেক বলে ফেলেছেন, এবার শান্ত হয়ে বসুন তো। আমি সিসিটিভি ফুটেজটা নিয়ে আসছি। আসলে আমারও দেখা হয়নি, চলুন একসাথেই দেখা যাক। পার্লারে সিসিটিভি ফুটেজে একটা চমকে যাওয়ার মতো বিষয় দেখল অরণ্য আর ইন্সপেক্টর রঞ্জন। অরণ্য ওর সন্দেহের কথা
ইন্সপেক্টর রঞ্জনকে জানাতেই তিনি বললেন, তার মানে আপনার কথায় সত্যিই গুরুত্ব আছে মিস্টার সেনগুপ্ত। এবার এর ওপর ভিত্তি করেই আমাদের এগোতে হবে। তবে ফুটেজটা পাওয়া গেল এই অনেক। উনি যদি নষ্ট করে দিত তাহলে তো আর... খুনি আসলে সিসিটিভির কথাই ভুলে গিয়েছিল স্যার, তাই তো আমাদের নজরে এলো। বলেছিলাম না খুনটা প্রফেশনাল কেউ করেনি, করলে এরকম কাঁচা কাজ করতো না স্যার। কিন্তু প্রশ্ন আরেকটাও আছে স্যার। তাহলে তো শুধু এই ফুটেজের ওপর ভরসা করা যাবে না, বিষয়টা তো অন্য কিছুও হতে পারে। আর ওই জানালার কাঁচ যে ভাঙা ছিল সেটা আমিও দেখেছি। এই ভিডিওতে দেখা লোকটাই যদি খুনি হয় তাহলে এই রহস্যটা কি স্যার? আবার শিল্পা আর পাপিয়ার বয়ান মতো ওই সময় পার্লারে শুধু 2 জন কাস্টমার ছিল, আর কেউ ওই সময় আসেনি। অথচ এটা যে ভুল, এই ফুটেজটাই তার প্রমাণ। সত্যি বিষয়গুলো ভীষণ কনফিউজ করছে। আচ্ছা, আপনাকে ভিকটিমের ছবিগুলো বোধহয় পাঠানো হয়নি, তাই না? ইটস ওকে স্যার, সময় করে পাঠিয়ে দেবেন। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আর সমীরকেও খুঁজতে হবে স্যার, আমার মনে হয় ও চম্পট দিয়েছে। পাতাল থেকে হলেও ওকে খুঁজে আনবো আমরা। একদম। সো নেক্সট স্টেপ, পাপিয়া আর শিল্পাকেও জেরা করা। ওরা মিথ্যে বলছে, এটা প্রুভড, কিন্তু কেন বলছে এটা ওদের থেকেই জানতে হবে। আমি কাল সকালেই ওদের ডাকছি, পারলে আপনিও আসুন। সকালে তো অফিস আছে স্যার। সকাল 8টায় আশা করি আপনি আসতে পারবেন। ওকে, নো প্রবলেম, তাহলে 8টায় আসছি। গুড নাইট। এত রাতে ফিরবেন কি করে? জানি না স্যার, তবে ঠিক ফিরবো। আরে এ কি কথা! আচ্ছা, আমাকে কি আপনি এতটাই খারাপ মানুষ ভেবেছেন যে এভাবে আপনাকে ছেড়ে দেব? প্লিজ, আমাদের স্টাফ আপনাকে ছেড়ে আসবে। আমি আকাশকে বলে দিচ্ছি। আকাশ, একবার আয় তো। পরের দিন সকাল সকাল থানায় পৌঁছল অরণ্য। পাপিয়া আর শিল্পাকে জেরা করা শুরু হলো। পাপিয়া প্রথমেই বিরক্ত হয়ে বলল, আচ্ছা স্যার, আমরা তো যা জানি আপনাদের সবটা বলেছি, তাহলে কেন আবার আমাদের জেরা করছেন? আর কি জানার বাকি আছে আপনাদের? বোঝার চেষ্টাই তো করছি স্যার। আসলে এভাবে বারবার জেরা করলে আমাদের বাড়ির লোকজনও তো ঘাবড়ে যায়। ওহ ও, এত বিরক্ত হলে হবে পাপিয়া ম্যাডাম? দেখুন, আপনাদের ডাকা হয়েছে যখন নিশ্চয়ই কিছু কারণ আছে। ধৈর্য ধরুন, বুঝতে পারবেন। বোঝার চেষ্টাই তো করছি স্যার। আসলে এভাবে বারবার জেরা করলে আমাদের বাড়ির লোকজনও তো ঘাবড়ে যায়। বলুন, অবশ্য আপনারা এসব বুঝবেন না। আমরা বুঝি শিল্পা, হয়তো আপনাদের আর ডাকার প্রয়োজন পড়তও না যদি একটা প্রশ্নের উত্তর জানতাম। আবার কি প্রশ্ন? সিসিটিভি ফুটেজের ক্লিপটা চালালো ইন্সপেক্টর রঞ্জন। দুজনেই দেখে চমকে উঠল। শিল্পা আর পাপিয়া দুজনেই মাথা নিচু করে দিল। তখনও দুজনেই চুপ করেছিল। অরণ্য এবার একটু ঝাঁঝিয়ে বলল, কি হলো, চমকে গেলেন মনে হলো? তা চমকালেন কেন? ধরা পড়ে গেলেন বলে তো? মাথা নিচু করলে তো হবে না লেডিস। প্লিজ আনসার দিন, ক্লিয়ার করুন এই বিষয়টা। বলুন পাপিয়া, শিল্পা, আপনারা কেন মিথ্যে বলেছিলেন? এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এই ভদ্রলোক ঠিক 2:05 পার্লারে ঢুকছে, আবার 2:15 পার্লার থেকে বেরিয়ে যাচ্ছে। আর আপনারা বলেছেন ওই সময় 2 জন কাস্টমার ছাড়া আর কেউ ছিল না। আপনাদের মিথ্যেটা এই ফুটেজেই প্রমাণিত। প্লিজ এবার বিষয়টা বোঝান, নাহলে কিন্তু আপনাদেরই বিপদ। আমরা বাধ্য হয়ে মিথ্যে বলেছিলাম স্যার, নয় যে আমাদের চাকরি চলে যেত। না জানি কত কি হতো আমাদের সাথে। এখনো কিন্তু পরিষ্কার কিছুই বোঝা গেল না পাপিয়া। স্যার, আমাদের বলতে বারণ করা হয়েছিল যে উনি এসেছিলেন। তাই তাই আমরা বাধ্য হয়ে এক প্রকার মিথ্যে বলেছিলাম। কিন্তু সিসিটিভি ফুটেজে যে আপনাদের মিথ্যেটা ধরা পড়ে যাবে এটা ভেবে দেখেননি? আমরা গরিব মানুষ স্যার, এত সব জটিল বিষয় আমাদের মাথায় আসেনি। তাহলে তো ক্লিপটাই ডিলিট করে দিতে পারতাম। তা ঠিক। আচ্ছা, তার মানে যাকে দেখা যাচ্ছে ইনি খুনি, তাই তো? অন্তত পার্লার থেকে বেরোনোর সময় এনার যা এক্সপ্রেশন দেখা যাচ্ছে তাতে তো তাই মনে হচ্ছে। আমরা সেসব জানি না স্যার। এবার আপনারা সত্যিটা খুঁজে বের করুন। কিন্তু ওনার যাবার পরেই চিৎকার শুনে আমরা ছুটে যাই।
যাবার পরে মানে? চিৎকার তো খুনের সাথেই হবার কথা। যদি উনি খুনি হন তাহলে চিৎকারটা মৌতৃষা আগেই করে থাকবেন, আর পরে করলে বুঝতে হবে খুনটা অন্য কেউ করেছে। আর আপনাদের বাথরুমের জানলার কাঁচ তো ভাঙা দেখলাম, ওখান দিয়ে যে কেউ ঢুকতে পারে সেই সম্ভাবনাটাও তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু সে কে হতে পারে? ওটা আপনার ভ্রান্ত ধারণা স্যার, জানালাটা ভেঙে গিয়েছিল। বাহ, ভেঙে গেল আর আপনারা সারালেনও না, চোরদের ঢোকার জন্য ব্যবস্থা করে দিলেন। ঠিক আছে, আপনারা এখন কাস্টাডিতেই থাকবেন, কারণ আপনাদের বয়ানে যথেষ্ট অসঙ্গতি রয়েছে আর তদন্ত একদম শেষ পর্যায়ে। আমরা আশা করছি খুনি খুব তাড়াতাড়ি ধরা পড়বে। কিন্তু আমাদের এখানে আটকে রাখার মানে কি? আমরা তো কিছু করিনি। একদমই তাই। আমাদের শুধু শুধু হ্যারাসমেন্ট কেন করছেন স্যার আপনারা? আমরা তো সাধারণ মানুষ, কোনো অন্যায় করিনি আমরা। তাহলে ওই যে স্যার বললেন তদন্ত একদম শেষের দিকে, আর আপনাদের বয়ানে আমাদের কনফিউশন বাড়ছে। এমন অবস্থায় আপনাদের কি করে ছেড়ে দিই বলুন তো? বিপদ তো বাড়তে পারে, তাই না? কিন্তু আমরা তো খুন করিনি। হয়তো, কিন্তু এটাও হয়তো কোথাও কোনো যোগ আছে আপনাদের। সেটা জানি আগে, তারপর আপনাদের বিষয় সিদ্ধান্ত নেওয়া যাবে। কি স্যার, তাই তো? একেবারেই তাই। আকাশ, সুনিতা, একবার এসো এদিকে। এদের দুজনকে স্পেশাল কেয়ারে রেখে এসো। শিল্পা আর পাপিয়াকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হলো। ওরা চলে যাওয়ার পরে অরণ্য বলল, স্যার, এই সমীর বিশ্বাসের খোঁজ পাওয়াটা এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে পেলেই অনেক উত্তর মিলবে। হ্যাঁ, খোঁজ তো চলছেই, কোথায় পালাবে আর, ধরে নেব। আর একটা প্রশ্ন স্যার, মৌতৃষার ফোনের কল লিস্ট কি চেক হয়েছে? আজই আসবে, আপনাকে জানাবো। ওকে, থ্যাংক ইউ স্যার। আমি তাহলে এবার অফিস যাই, আপনার ফোনে অপেক্ষায় থাকবো। দুপুরে অফিসে কাজ করছিল অরণ্য। ইন্সপেক্টর রঞ্জনের ফোন এলো তখন। হ্যাঁ স্যার, বলুন। মিস্টার সেনগুপ্ত, মৌতৃষার কল লিস্টে লাস্ট কল নাম্বার ছিল এই সমীর বিশ্বাসের, ঠিক দুপুর 1:30টায়। এছাড়াও অনেকবার এই নম্বর থেকে কল এসেছে ওর কাছে। আরও একটা নাম্বার থেকেও বারবার ফোন আসতো, যাকে মৌতৃষাও কিন্তু অনেকবার ফোন করেছে। প্রায় প্রতিদিনই দিনে 2-3 বার করে কনভারসেশন চলতো দুটো নম্বরে। আমি পাঠাচ্ছি আপনাকে লিস্টটা, দেখে নিন। ওকে স্যার। আচ্ছা, এই যে আরেকটা নাম্বার থেকে ফোন আসতো বললেন, এর নাম জানতে পেরেছেন? হ্যাঁ, মৈনাক পাল, এই নামেই রেজিস্টার আছে। ওকে, আর আমি এই লিস্টটা দেখে নিচ্ছি স্যার। আরেকটা কথা, উজ্জয়িনীর সাথেও ঘন ঘন কথা বলতো মৌতৃষা। নাম্বারটা প্রায় প্রতিদিনই কল লিস্টে আছে, আর ওদের ফোনগুলো ট্যাপ করা হয়েছে। দেখা যাক যদি কিছু পাওয়া যায়। আর ঘটনার দিন ওদের ফোন লোকেশন ট্র্যাকের কাজও চলছে, খুব তাড়াতাড়ি জানাবো আপনাকে। যদিও সমীরের লোকেশন এখনও ট্রেস করা যায়নি। ওকে স্যার, হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, রাখছি। বাড়ি গিয়ে রনিতকে সবটা জানালো অরণ্য। তার মানে তুমি যা ভেবেছিলে তাই, ওই সমীর বিশ্বাসী খুনি? না রে, মন মানছে না। হ্যাঁ, সমীরকে ওই সময় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ঠিকই, আবার খুনের পর থেকেই ও ফেরার, তাই সন্দেহটা আরো জোরালো। কিন্তু কিন্তু কিছু প্রশ্ন আসছে। এক, সিসিটিভি ফুটেজটা এত সহজে আমরা পেলাম কি করে? ওই যদি মেরে থাকে তাহলে তো খুনের আগে ওর সিসিটিভি অফ করে দেওয়ার কথা, অথবা অন থাকলে পরে ক্লিপটা ডিলিট করে দেওয়ার কথা। আর শেষ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হলো, বাথরুমের জানলা দিয়ে কে ঢুকেছিল আর কেন? আচ্ছা, সেই খুনি নয় তো? এদিকে পাপিয়া আর শিল্পা দুজনেই মিথ্যে বলছে, কিন্তু কেন? ওরা কি তাহলে সত্যিটা জানে? ব্যাস, এই উত্তরগুলো পেয়ে গেলেই কেস সলভড। আপাতত আরেকটা নাম পাওয়া গেছে, মৈনাক। ওর সাথে যোগাযোগ করতে হবে। আর সমীরকে কি এখনো পাওয়া যায়নি? না, আর ওর ফোন লোকেশনও ট্র্যাক করা যাচ্ছে না। ওকে পাওয়া গেলেই তো উত্তরগুলো পাওয়া যেত। তবে পুলিশ জোরদার খোঁজ করছে, আশা করছি খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। অরণ্যদা, আজ মৌয়ের বাবা ফোন করেছিল। তদন্ত কতদূর এগুলো জানলেন উনি, আর বলছিলেন যে উনি বিশ্বাস করেন তুমি মৌয়ের ন্যায় বিচার করবেই। আর তোমার ফিস কত জিজ্ঞেস করছিলেন। আমি বললাম আপনার যা ইচ্ছা হয় দেবেন খন, দাদার কোনো চাহিদা নেই। বাহ,
খুব ভালো বলেছিস। ইনফ্যাক্ট এমন অসহায় বাবার কাছ থেকে আমি কিছুই নিতে চাই না। তাছাড়া কেসটা তো আমি স্বইচ্ছায় নিয়েছি, তবুও শুধু ওনার মনের শান্তির জন্যই নেব। যাই হোক, মৌত্রিশার ফোন কল লিস্টটা আমি একটু ভালো করে দেখি, হ্যাঁ? তারপর মৈনাকের সাথে কথা বলবো। কল লিস্টটা চেক করে নিয়েই অরণ্য মৈনাককে ফোন করল। ওপার থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, আমি অরণ্য সেনগুপ্ত বলছি। আপনি মৈনাক পাল বলছেন তো? হ্যাঁ বলছি, কিন্তু আপনাকে তো আমি চিনি না। আপনি ফোন করেছেন কেন? মৌত্রিশার মার্ডার কেসের বিষয়ে আপনার সাথে দরকারি কথা ছিল। ও, সো প্যাথেটিক। কি যে হলো এটা, আমি খুবই শকড। হ্যাঁ, শখ হওয়ারই মতো ঘটনা, খুবই প্যাথেটিক। তারপর যা নৃশংসভাবে খুনটা হয়েছে। এনিওয়ে, আপনি ওকে কি করে চেনেন? মৌ আমার ছোটবেলার স্কুলের বন্ধু। শুধু বন্ধু নাকি? শুধুই বন্ধু, অন্য কিছু না। বেশ, আপনার সাথে একটু দেখা করতে চাই। পুলিশ স্টেশনেও হয়তো যেতে হবে আপনাকে। খুব তাড়াতাড়ি কল পাবেন। আপাতত আমাদের দেখা সাক্ষাৎটা হোক। কিন্তু আমাকে কি দরকার? মানে মৌয়ের বিষয়ে আমি আপনাদের কি সাহায্য করতে পারি? সামনে আসুন, সব বলবো। কাল ফ্রি থাকলে এম ক্রিয়েশনের সামনে সন্ধে 7:30 চলে আসুন। রাখছি। আরে শুনুন, হ্যালো হ্যালো, যা সালা, ফোনটাই কেটে দিল। ধুর, যত সব ঝামেলা, মরে গিয়েও বিপদে ফেললো আমাকে। পরের দিন ঠিক 7:30টায় রনিতকে নিয়ে এম ক্রিয়েশনের সামনে দাঁড়িয়েছিল অরণ্য। মৈনাক আসতেই হ্যান্ডশেক করে অরণ্য বলল, একটু ঝামেলায় ফেললাম আপনাকে, আমি জানি, কিন্তু বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। চলুন ওই রকটায় বসে কথা বলি। আচ্ছা, মৌত্রিশার বন্ধু বা শত্রু সম্পর্কে আপনার কিছু জানা আছে? স্যার, ছোটবেলার বন্ধু কিছুটা তো অবশ্যই জানি। ওর বন্ধু কম ছিল। ওর মাস্তুতো বোন উজ্জয়িনী ওর সব থেকে প্রিয় বন্ধু, আর আমি। এছাড়া আর তেমন কেউ ও হ্যাঁ, সমীর বলে একজন পাতানো দাদা ছিল, যাকে ও সমুদা বলতো। কিন্তু স্যার, লোকটা ওকে ভাই বোনের সম্পর্কে অজুহাতে জাস্ট ঠকিয়ে দিল। আর এছাড়া কোনো শত্রু আছে কি না জানি না আমি। তাহলে এই সমুদা কি ভিলেন হতে পারে? সেটা আমি বলতে পারবো না। আসলে সব প্রমাণ দেখে এই সমীর অর্থাৎ সমুদাকেই মেন সাসপেক্ট হিসেবে দেখছি আমরা। এবার আরও কেউ থাকতে পারে কিনা সেটাও দেখে নিচ্ছি। বলেছিলাম মুখে এই লোকটার থেকে দূরে থাকতে, শুনল না। আর কি, এটাই তো হবার ছিল। দেখুন, যদি সত্যি এই সমীর দোষী হয়ে থাকে না, তাহলে দোষটা মৌরও কম ছিল না। অরণ্য রুমালটা পকেট থেকে পড়ে গেল হঠাৎ। রনিত তুলতে যাচ্ছিল, তার আগে মৈনাকি তুলে দিল। থ্যাংক ইউ। আসলে পকেটে রাখার অভ্যেস নেই তো, অফিসের ব্যাগেই থাকে। যাই হোক, প্লিজ একটু ভেবে দেখুন যদি সন্দেহজনক বিষয় কিছু মনে পড়ছে কিনা আপনার। না, আর কিছুই মনে পড়ছে না। আচ্ছা, সেদিন খুনের টাইমে আপনি কোথায় ছিলেন? কেন? অফিসেই ছিলাম। আর একটা প্রশ্ন, সত্যি সত্যি বলবেন কিন্তু, হ্যাঁ? আপনি বললেন আপনি আর মৌত্রিশা শুধুই ভালো বন্ধু ছিলেন। তা বন্ধুর সাথে দিনে এতবার কি কথা বলতেন? দেখুন, অস্বীকার করার মতো জায়গা নেই। মৌত্রিশার কল লিস্ট তার প্রমাণ। হ্যাঁ, আমি তো অস্বীকার করছি না। আচ্ছা, বন্ধুর সাথে কি বারবার কথা বলা যায় না? অদ্ভুত কথা বলছেন তো আপনি। অদ্ভুতই বটে। যাই হোক, এখন আমরা আসছি। রনিত, লেটস গো। বাড়ি ফিরেই ইন্সপেক্টর রঞ্জনকে ফোন করল অরণ্য। স্যার, একটা আর্জেন্ট দরকার ছিল। আমি আসবো নাকি আপনি কাউকে পাঠাবেন? আসলে একটা জিনিস পেয়েছি, টেস্ট করতে হবে ইমিডিয়েটলি। ওকে, আমি আকাশকে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু কি জিনিস? দেখে নেবেন স্যার। আর বলছি, মৈনাক পালের সাথে কথা বলে এলাম। কথাবার্তা একদম পারফেক্ট, কোথাও সমস্যা নেই। এবার দেখা যাক সমস্যাটা কোথায়। কি মনে হলো, লোকটার সাথে ভিকটিম কতটা ক্লোজ ছিলেন? ভালো রকম স্যার, কিন্তু মনে হলো না মালটা বিষয়টা হাইড করতে চাইছে। কেন? হাইড করার কারণ কি? সেটাই তো বোঝার চেষ্টা করছি স্যার। আচ্ছা, আমি তাড়াতাড়ি আকাশকে পাঠাচ্ছি। আপনি জিনিসটা রেডি রাখবেন।
থ্যাংক ইউ স্যার। ফোনটা রেখেই অরণ্য দেখল রনিত সামনের চেয়ারে বসে অরণ্যর দিকে হাঁ করে তাকিয়ে আছে। আরে এভাবে দেখছিস কি? আমার মধ্যে কি ভূত দেখলি নাকি রে? হ্যাঁ, তুমি রুমালটা ইচ্ছে করে ফেললে কেন? ও তুইও দেখেছিস? আরে আমার তো গা ঘেঁষে দাঁড়িয়েছিলে, তাই যখন ফেললে তোমার হাতটা আমার পেটে টাচ হয়েছিল, তাই বুঝেছি। ব্রিলিয়ান্ট। তাহলে শোন, ওই রুমালটাই এবার সব কিছু প্রশ্নের উত্তর দেবে। কাল এমনিতেই ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট তো আসছেই। নাইফে কটা ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা জানা যাবে, আর কার ফিঙ্গারপ্রিন্ট আশা করছি সেটাও জানতে পারবো। পরের দিন অনেক সকালে ইন্সপেক্টর রঞ্জনের ফোন এলো। হ্যাঁ স্যার, বলুন। মিস্টার সেনগুপ্ত, ভালো খবর আছে। সমীর বিশ্বাসকে পাওয়া গেছে। উনি নিজেই বাড়িতে ফিরে এসেছেন। আচ্ছা, আপনি যদি এখন একটু থানায় আসেন খুব ভালো হয়। আচ্ছা, আমি আসছি। অরণ্যদা, বলছি আবার এত সকালে কোথায় চললে গো? থানায় ইন্সপেক্টর রঞ্জন ফোন করেছিল, আর্জেন্ট। তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়েই বেরিয়ে গেল অরণ্য। থানায় যেতেই ইন্সপেক্টর রঞ্জন সবটা জানালো ওকে। সব শুনে অরণ্যর মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। তাহলে স্যার, যেটা ভেবেছিলাম তাই ঠিক। কিন্তু আর কতক্ষণ চুপ করে থাকবো? ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট তো আসছেই, একেবারে প্রমাণ সমেত জেলে ঢোকাবো। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে রনিতের সাথে দাবা খেলছিল অরণ্য। খেলতে খেলতে রনিত খেয়াল করল অরণ্যর মুখে এক সতেজ হাসি, যা সচরাচর দেখা যায় না। গলাটা ঝেড়ে রনিত জিজ্ঞেস করল, অরণ্যদা, তুমি আজ খুব খুশি মনে হচ্ছে। বৌদি ফোন করেছিল নাকি? ধুর, তাহলে আর হাসি দেখতিস না। হোয়াট? কি বলো না তুমি? সত্যি সিরিয়াসলি বলো না, এই হাসিটার জন্য মানে কারণটা কি? পাখি খাঁচায় বন্দি হবে এবার, আর একটু অপেক্ষা। হ্যাঁ স্যার, আপনার ফোনের জন্যই অপেক্ষা করছিলাম। রিপোর্টে কি এলো? থানায় চলে আসুন বলছি, আর বাকি সবাইকে ইনভাইট করে দিচ্ছি। ওকে স্যার, এক্ষুনি আসছি। রনিত, আমি উঠলাম, এসে খেলবো। হ্যাঁ, আরে ঠিক আছে, কিন্তু এটা তো বলো যে কেস কি সলভড? 100% মাই ব্রাদার। ওয়াও, গ্রেট, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আসি রে। আচ্ছা, আমি আর গেলাম না, সবটা ডিটেলসে বলবে কিন্তু আমাকে। আরে হ্যাঁ হ্যাঁ রে ভাই, বলবো। টাটা। থানায় একটা রুমে সবাইকে জড়ো করা হয়েছিল। শিল্পা, পাপিয়া, সমীর, উজ্জয়িনী এবং মৈনাককে। অরণ্য আসতেই ইন্সপেক্টর রঞ্জন ওকে বললেন, রিপোর্টটা আগে দেখে নিন, তারপর বাকি কথা হবে। অরণ্য রিপোর্টটা ভালো করে দেখে নিয়ে ইন্সপেক্টর রঞ্জনের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, এই সন্দেহটাই তো করেছিলাম স্যার। এনিওয়ে, শুরু করা যাক। আপনি শুরু করুন, কারণ এই কেসটা আমার থেকেও বেশি আপনার। এখানে এখনো সবার মনে অনেক প্রশ্ন চলছে, সব কৌতূহল মিটিয়ে দিন। থ্যাংক ইউ স্যার। তো ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট আমরা পেয়ে গেছি। রিপোর্টে কি আছে পরে বলছি। আগে সমীর বাবু, আপনি বলুন, এতদিন কোথায় ছিলেন? মৌতৃষার মৃত্যুর পর থেকেই আপনি নিখোঁজ হয়ে গেলেন কেন? দেখুন, একটাই রিকোয়েস্ট, প্লিজ মিথ্যে বলবেন না। সমীর ঢোক গিলতে লাগলো, কিছু বলতে চেয়েও যেন পারছিল না। দেখুন সমীর, আমরা সবটাই জেনে গেছি, খুনিকেও ধরে ফেলেছি, শুধু লকআপে ঢোকাতেই বাকি। এই রকম একটা সময় চুপ করে থেকে লাভ নেই, তাই না? আপনি নাকি কাল থেকে এখনো পর্যন্ত একটাও কথা বলেননি। কেন করছেন এরকম? প্লিজ চুপ থাকবেন না, বলুন। সমীর এবারে কেঁদে ফেলল, আর কাঁদতে কাঁদতে বলল, আমি মৌকে শুধু বিরক্ত করেছি, আমি আর কিচ্ছু করিনি। বিশ্বাস করুন, আমি আর কিচ্ছু করিনি। তাহলে ছুরিতে আপনার ফিঙ্গারপ্রিন্ট এলো কি করে? সমীর আবারও চুপ করেই রইল। আরে সত্যিটাই বলুন না, না হলে এটাই ধরে নেব যে আপনি খুনটা করেছেন। না 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 না, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। ওকে মারা তো দূরের কথা, আমি কিচ্ছু করিনি, ওকে ছুঁইনি পর্যন্ত। তাহলে কে করেছে বলুন, কে করেছে? আমি জানি না, আমি বলতে পারবো না কে করেছে এ সমস্ত। আপনি সব জানেন, তাই তো গায়েব হয়ে গিয়েছিলেন।
আর আপনিও তো বলেননি যে কেন গায়েব হয়েছিলেন। সুতরাং আমরাই ধরে নিচ্ছি দুটো কারণ: এক, আপনি খুনটা করেছেন, অথবা খুনির বিষয়ে আপনি সবটা জানেন। আপনারা যা ইচ্ছে হয় বলুন, কিন্তু দয়া করে আমাকে খুনি বলবেন না। দেখুন, আমি মুখে ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। ওকে মারার কথা কল্পনারও বাইরে আমার। আর মারবো কেন? ওকে তো আমি বিয়ে করতে চেয়েছিলাম, ওর সাথে বাকি জীবনটা আমি কাটাতে চেয়েছিলাম। তার বদলে ওকে আমি খুন করব? না, আমি ওকে মারিনি। আপনার সব কথা মেনে নিলাম, এবার প্লিজ কারণটা একটু বলে ফেলুন যে কেন নিখোঁজ ছিলেন। আমি ভয় পেয়ে গেছিলাম, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এত কিসের ভয় আপনার? যদি আপনি নাই মেরে থাকেন তাহলে লুকিয়ে থাকবেন কেন? এদিকে আপনার ফিঙ্গারপ্রিন্ট তো ম্যাচ করছে, সেটাও তো বোঝাতে হবে আপনাকে। আর আপনি যে খুনের সময় ওখানে ছিলেন তা তো সিসিটিভি ফুটেজেই আমরা দেখেছি। তাই সমস্ত প্রমাণ কিন্তু আপনার দিকেই যাচ্ছে। এরপরেও বলছেন আপনি খুনটা করেননি। প্লিজ একটু বুঝিয়ে বলুন, আমরা প্রচন্ড কনফিউজড। আমি সেদিন শুধু মৌকে কষ্ট পেতে দেখে ছুরিটা গলা থেকে বার করে নিয়েছিলাম। তাতেই হয়তো 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 ফিঙ্গারপ্রিন্টটা এসেছে। আপনি হয়তো একেবারেই ঠিক বলেছেন, কারণ খুব অদ্ভুতভাবেই দুজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে ওই ছুরিতে। অর্থাৎ একজন তো আপনি, আরেকজন অবশ্যই খুনি। হ্যাঁ, আমরা জানি আপনি খুনটা করেননি, আর এটাও জানি খুনি এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন। এনি গেসেস সেটা কে? সবাই সবার দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছিল। সবার কৌতূহল মিটিয়ে অরণ্য বলল, না, আপনাদের এত ভাবতে হবে না, আমি বলছি। আচ্ছা মৈনাক, সেদিন খুনের সময় আপনি কোথায় ছিলেন? কেন? আমি তো বলেছি আপনাকে, অফিসেই ছিলাম। আচ্ছা, অফিসে, কিন্তু আপনার মোবাইল নেটওয়ার্ক তো বলছে আপনি এম ক্রিয়েশনের আশেপাশে অথবা ওখানেই ছিলেন। মৈনাক চুপ করে গেল। অরণ্য বলল, দেখুন, আপনারা যে চুপ করে থাকছেন না, এতে কিন্তু কোনো সমাধান নেই, আর নাই কোনো লাভ আছে, কারণ সত্যিটা এবার সবাই জানবে। তাও আমরা চাইছিলাম আপনাদের বক্তব্যগুলো শুনতে। এনিওয়ে, আপনি এবার বলুন, সেদিন ওই সময় ওখানে কি করছিলেন? আমি কিছু করিনি স্যার, কিছু করিনি আমি। আচ্ছা, আপনি কিছু করেননি, সমীর বাবুও কিছু করেননি, তাহলে খুনটা করলো কে? আমি? অনেক হয়েছে মিস্টার মৈনাক পাল। হ্যাঁ, এবার নিজের মুখে সত্যিটা স্বীকার করুন প্লিজ, কারণ সমস্ত প্রমাণ কিন্তু আপনার বিপক্ষে। নট অনলি ফোন লোকেশন, আপনার ফিঙ্গারপ্রিন্টও কিন্তু ওই ছুরিতে পাওয়া গেছে। এক মিনিট, ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে মানে? আপনারা আমার ফিঙ্গারপ্রিন্টটা নিলেন কখন? কেন, কাল সন্ধ্যায় যখন এম ক্রিয়েশনের সামনে আপনি এলেন। মৈনাকের মনে পড়ল রুমাল পরার বিষয়টা। ক্ষীণ স্বরে বলল, তার মানে সব আপনার চক্রান্ত ছিল? আমাকে ফাঁসানোর জন্য ডেকেছিলেন? একেবারেই তা নয়, যে দোষী তাকে আবার ফাঁসাতে যাব কেন? আমি শুধু সত্যিটা প্রমাণ করতে চেয়েছিলাম, আর সত্যিটা হলো আপনি মৌত্রিশাকে খুন করেছেন। না, মিথ্যা কথা, আমি কিছু করিনি। প্রমাণ তো দেখিয়ে দিলাম, এরপরেও জোর দিয়ে বলছেন। বাহ, ওয়েল ডান, আপনার জবাব নেই মাইরি। ফিঙ্গারপ্রিন্ট সমীরেরও পাওয়া গেছে, এমনকি ওকে তো সিসিটিভিতেও দেখা যাচ্ছে। তাহলে আপনি আমাকে খুনি বলছেন কি করে? আর খুনের সময় ফোন লোকেশন যে ম্যাচ করছে সেটার কি কোনো সাফাই দেবেন আপনি? মানে আপনি যে ওখানে ছিলেন এটা তো প্রুভড। আমি ময়ূর সাথে কথা বলতে গিয়েছিলাম, তখন গিয়ে দেখি ওই সুরটা এসেছে। তারপর আমার চোখের সামনেই মৌকেও। প্লিজ আর মিথ্যে কথা বলবেন না, আপনার বিরুদ্ধে কিন্তু আরও প্রমাণ আছে আমার কাছে। দেখুন, আপনি আর সমীর দুজনেই যে ওখানে ছিলেন সেটা দুইভাবে প্রমাণিত, এমনকি আপনাদের দুজনের ফিঙ্গারপ্রিন্টও ম্যাচ করেছে। আর তাহলেও আরও দুটো তথ্য আপনাকে দোষী প্রমাণ করবে। এক, আপনার মোবাইলের কল লিস্ট, যাতে পরিষ্কার দেখা যাচ্ছে সমীরের নাম্বার। আর সেদিন সমীরকে ফোন করে এম ক্রিয়েশনে ডেকেছিলেন, হয়তো এমন কিছুই বলেছিলেন যাতে উনি ভয়ে ছুটে এসেছিলেন। এতে আমি দোষী প্রমাণ হলাম কি করে? হ্যাঁ, দেখুন, সমীর তো আর স্বইচ্ছায় আসেনি, ওনাকে আসতে বাধ্য করা হয়েছিল। সুতরাং ওনার খুনের কোনো ইন্টেনশন ছিল না।
এছাড়া দুজনের সাক্ষী আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে মিস্টার মৈনাক। এম ক্রিয়েশনের দুজন এমপ্লয়ি পাপিয়া আর শিল্পা, ওদের দুজনকেই আপনি টাকা দিয়েছিলেন, যার প্রমাণও আমাদের কাছে আছে। একটা স্ক্রিনশট দেখিয়ে অরণ্য বলল, এই দেখুন, এই হলো প্রথম স্ক্রিনশট। এবার খুন হওয়ার দিনেই পাপিয়াকে 10,000 টাকা পাঠিয়েছেন। আর এই যে দ্বিতীয়, শিল্পাকেও 10,000 টাকা সেম দিনে সেম টাইমে পাঠিয়েছেন। এরপরেও আপনার যদি কোনো সাফাই গাওয়ার থাকে বলুন, আমরা শুনছি। না মানে আপনি তো ওনাদের যে কোনো কারণেই টাকা দিতে পারেন, তাই না? মৈনাকের আর কিছুই বলার ছিল না। অরণ্য বলতে থাকলো, আচ্ছা, এরপরেও আছে পাপিয়া আর শিল্পার দেওয়া বয়ান। ওরা দুজনেই জানিয়েছে ওরা আপনাকে খুন করতে দেখেছে। প্রথমে একটা চিৎকার শুনে ওরা ছুটে যায়, আর গিয়ে দেখে মৌতৃষার সাথে আপনি কি নোংরামিটাই না করছিলেন। ও অসহায় হয়ে মাটিতে শুয়েছিল, এমন সময় আপনি ছুরি দিয়ে ওর গলাটা কেটে দেন। এসব দেখে পাপিয়া আর শিল্পা ভয়ে আবার বাইরে চলে যায়, কিন্তু আপনি টের পেয়ে যান যে ওরা সবটা দেখে নিয়েছে। এরপর ওদেরকে ডেকে আপনি টাকা দেন আর চুপ করে থাকতে বলেন। যাদের মাস গেলে 8,000 টাকাও আসে না, তাদের জন্য একেবারে 10,000 টাকা পাওয়াটা অনেক, তাই বাধ্য হয়ে চুপ হয়ে যায় ওরা। আর এরই মাঝে আপনি সমীরকেও ডেকেছিলেন, খুব সিম্পল, ওকে ফাঁদে ফেলবেন বলে, কিন্তু উনি তা বোঝেননি, তাই আপনার ফাঁদে পা দিয়েই ছুটে আসেন আর স্বভাবতই ফেঁসে যান। তাই তো আপনার প্ল্যান মতোই সিসিটিভির ফুটেজে ওনাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর আপনার কোনো ভিডিও ক্লিপ নেই বলেই আপনি পাপিয়া আর শিল্পাকে বললেন সিসিটিভির ফুটেজটা পুলিশকে দিয়ে দিতে, যাতে সমীরকে ক্লিপে দেখে পুলিশ সন্দেহ করে। হ্যাঁ, আমরা সন্দেহ করেছিলাম, তার উপর আবার ফিঙ্গারপ্রিন্টও ম্যাচ করেছে। কিন্তু অরণ্য সেদিন ফোন করে বললেন, স্যার একটু ভেবে দেখুন তো, সিসিটিভির ফুটেজটা এত সহজে পাওয়া গেল কি করে? কারণ সমীরই যদি খুনি হতো তাহলে তো ওটা ডিলিট করে দিত, অথবা পার্লারে ঢোকার আগেই ক্যামেরা অফ করে দিত। আচ্ছা স্যার, খুনি কি এত বোকা হয় সিসিটিভির বিষয়টা না ভেবেই খুন করে ফেললো? আর আমরা বিষয়টা ভাবতে বাধ্য হলাম। আর তারপরেই আপনার কল লিস্টে সমীরের নম্বর পাওয়া গেল। অরণ্যকে জানাতেই উনি বললেন, গন্ডগোল আছে স্যার। একদিকে মৌতৃষার ফোনে বারবার মৈনাকের কল আসা, আর একদিকে খুনের টাইমে মৈনাকের কল সমীরের কাছে যাওয়া, আর মৈনাকের ফোন লোকেশনও এম ক্রিয়েশনেই দেখাচ্ছে। আচ্ছা স্যার, বাথরুমের জানলা ভাঙা ছিল, আমরা আন্দাজ করেইছিলাম যে খুনি ওখান থেকেই এসেছে। তাহলে কি মৈনাকই? আশা করি এখানে সবটা সবাই বুঝে গেছে। উজ্জয়িনী, আপনি মৌতৃষার কাছের মানুষ ছিলেন, তাই আমার মনে হয়েছিল এই সবটা আপনার জানা উচিত, তাই ডেকেছিলাম। থ্যাংক ইউ অরণ্য, আমি সত্যিই সবটা জেনে জাস্ট শকড। কিন্তু মৈনাক দিদিকে মারলো কেন, এটাই তো এখনো বুঝলাম না। আর সমীরের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া? আমি তো আগেই বলেছি যে আমি ভয় পালিয়ে গিয়েছিলাম। চোখের সামনে যা দেখেছি, চোখের সামনে যা দেখেছি, আমার মৌকে ওই পিশাচটা কি কষ্ট দিয়ে মারলো, কি কষ্ট দিয়ে মারলো। তার মানে আপনি সবটা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমাকে ফোন করে ওই হারামজাদাটা বলেছিল। সমীর, তুমি তাড়াতাড়ি পার্লারে এসো, মৌয়ের শরীর খুব খারাপ। আমি পার্লারের কাছেই ছিলাম, তাই সঙ্গে সঙ্গে চলে যাই। আর গিয়ে দেখি মৌ মাটিতে শুয়ে আছে, শরীরের নিম্নাঙ্গে কাপড় নেই, হাত দিয়ে শরীরটাকে ঢেকে রেখেছে। মৈনাক হাসতে হাসতে বলল, আরো সমুদা সমুদা কর কর না, দেখলি তো কিভাবে জ্বালাচ্ছে তোকে, আর তার সাথে আমাকেও। মৌ, আমি ছাড়া আর কেউ তো তোকে ভালোবাসতে পারে না বল? হ্যাঁ, অনেক হয়েছে। এই সমুদার অনেক জ্বালাতন সহ্য করেছিস তুই, আর না। আর কতদিন চোখের সামনে দেখব
একটা অন্য ছেলে তোকে এত নজর দিচ্ছে, এত চোখে হারাচ্ছে, হয়তো তোর শরীরটাকে ওপর থেকেই দেখে অনুভব করে নিচ্ছে। না না, আর না, অনেক হয়েছে। তোর এই শরীরটা তো একমাত্র আমার, তাই না? তাহলে অন্য কেউ এতে কুনজর দেবে কেন? সেই শুনে মৌ কাঁদতে কাঁদতে বলেছিল, তুই একটা সাইকো মৈনাক, এইভাবে ভেবেছিস তুই? আর আমি তো তোরই ছিলাম, আমি তোরই থাকতাম মৈনাক। কেন কেন এসব বৃথা ভাবছিস তুই, হ্যাঁ? আর সমুদাকে তো আমি সহ্য করতে পারি না, তুই এটা জানিস না? তাও তাও এসব ভাবছিস তুই? ছি ছি মৈনাক, কি নোংরা রে তুই, ছি। সে তুই যাই বল না কেন, তোর দিকে ভালোবাসার চোখে একমাত্র আমি তাকাবো, আর কেউ না। আর যদি অন্য কেউ দেখে, তাকে আমি নিজে শাস্তি দেব। তাই তোর সমুদাও শাস্তি পাবে, তবে কিভাবে তার তুই জানতেও পারবি না, কারণ তুইও উচিত শাস্তি পাবি, সেই আমারই হাতে। কিন্তু আমি আমি কিসের শাস্তি পাবো? কেউ আমাকে ভালোবাসলে সেটাতে আমার অন্যায় কোথায়? আমি কি করেছি? তোকে এক পরপুরুষ ভালোবেসেছে, দিনের পর দিন তোকে চাক্ষুষ করে চলেছে, রীতিমতো লোভ দিচ্ছে তোকে। না না, এগুলো তো আমার হজমের বাইরে মম, হ্যাঁ, আমার হজমের বাইরে। তাই এবার তুইও থাকবি না, আর এসব কিছুই থাকবে না। আমাকেও আর এসব সহ্য করতে হবে না রে। আমি লুকিয়ে সবটা দেখছিলাম। পাপিয়া আর শিল্পাও যে সব দেখেছে, এটা আমি টের পাইনি। এরপর ছুরিটা মৌয়ের গলার নলিতে ঢুকিয়ে দেয় ওই নরপিশাচটা। আমি ভাবতে পারিনি যে এত সাংঘাতিক কিছু ও করতে পারে। না হলে মৌকে বাঁচানোর চেষ্টা করতাম আমি, কিন্তু আমার কিছু বুঝে ওঠার আগেই ও ছুরিটা চালিয়ে দেয়। আমি অসহায় হয়ে সবটা দেখছিলাম। মৌ অসম্ভব ছটফট করছিল, আর ওই মৈনাকের বাচ্চা দৌড়ে পেছন দিয়ে আবার পালিয়ে যায়। আমি তারপর ছুটে যাই মৌয়ের কাছে। ও কষ্ট পাচ্ছে দেখে আমি ছুরিটা ওর গলা থেকে বের করে দিই, আর তখনই ফিঙ্গারপ্রিন্টটা এসেছে। আর তারপর ধীরে ধীরে আমার চোখের সামনে মৌয়ের প্রাণটা বেরিয়ে যায়। আমি এটা সহ্য করতে পারি না। কষ্টে আমার বুকটা ফেটে যায়, চোখ যেন অন্ধকারে ঢেকে আসে আমার। পাগলের মতো ডাকছিলাম মৌকে, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না। তারপর বুঝতে পারি যে মৌ আর নেই। খুব খুব ভয় পেয়ে কাঁপতে থাকি আমি। তারপর ছুটে পার্লার থেকে বেরিয়ে যাই। পাপি আর শিল্পা তখন বাইরে চেয়ারে বসেছিল। ওদের মুখ দেখেই আমি বুঝতে পারি যে ওরা সবটাই দেখেছে। ওরা ওই খুনের সাক্ষী। কিন্তু মৈনাক কিছু টাকার বিনিময়ে ওদেরকে কিনে নেয়। আমার চলে যাওয়ার পরেই হয়তো মৈনাক আবার এসে পাপিয়া আর শিল্পার সাথে মিলে আমাকে ফাঁসানোর চক্রান্তটা করে। মৈনাক সবটা প্ল্যান করেই করেছে। তাই তো এটা জুতোর ছাপ পাওয়া গেছে ওই রুমে। আপনার বাড়ির পাশে যে কনস্ট্রাকশন হচ্ছে সেটা মৈনাক জানতো। সেই মতোই ও পায়ে বালি মেখে ওই রুমে ঢোকে। যাই হোক, সত্যিটা এখন জলের মতো পরিষ্কার। কিন্তু আরও একটা প্রশ্ন আছে। আপনিও তো প্রত্যক্ষদর্শী আর এই খুনের অন্যতম সাক্ষী। তাহলে আপনি পুলিশকে কিছু না জানিয়ে পালিয়ে গেলেন কেন? আমি তো বললাম স্যার, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল যে আমি ফাঁসবো, তাই। তাহলে আবার সাহস করে ফিরে এলেন কি করে? আমার বিবেক সায় দিল না স্যার। মনে হলো খুনি কে তা তো আমি জানি, আর জেনেও চুপ করে আছি।
এটা অন্যায়, তাই আমি ফিরে এলাম। তাও তো সহজে কিছুই বললেন না, এত খোঁচা মারতে হলো। হ্যাঁ, যাকে এবার ক্লাইম্যাক্সে খুনি কিছু বলবে না তো? কি মৈনাক বাবু, কিছু তো একটু বলুন। আরে ভালোবাসতেন না মৌত্রিশাকে? তাহলে ওনার এই করুণ পরিণতি করলেন কি করে? একবারও হাত কাঁপল না? হ্যাঁ, এক বাবার থেকে তার একমাত্র বেঁচে থাকার সম্বলটাকেও আপনি কেড়ে নিয়েছেন। আর মৌ তো নাকি আপনাকেই ভালোবাসতো, তাহলে কেন? এই শোরটার জন্য। এ আমাদের মধ্যে ঢুকে সব শেষ করে দিল স্যার। এই না আসা পর্যন্ত খুব ভালো ছিলাম আমরা, কিন্তু যবে থেকে এলো একদম ছারখার হয়ে গেল। ছারখার হয়ে গেল আমাদের জীবনটা। মৌকে ভালোবাসার কথা বলতো, ওকে বাজে ছবি পাঠাতো, রাত দিন ফোন করতো। এমনকি একদিন পার্লারে এসে দেখি ও মৌয়ের পায়ে হাত বোলাচ্ছে। জানি 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 একটা কাপ ভেঙে কাজ ঢুকে গিয়েছিল মৌয়ের পায়ে, সেই কাজটাই পা থেকে বের করছিল। কিন্তু সেটা করতে গিয়ে আমার মৌকে ওভাবে ছোবে? হ্যাঁ, আমি আমি যেসব সহ্য করতে পারি না স্যার। আমি 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 বুঝে গিয়েছিলাম এই লোকটার থেকে মৌয়ের হার নিস্তার নেই। আমি থাকতে অন্য কেউ মৌকে ভালোবাসার কথা বলবে, ওকে ছোবে, আর এগুলো আমি দিনের পর দিন কি করে সহ্য করতাম স্যার? তাই মৌকে মারতেই হলো। তবে তবে ওকে মারার আগে প্রাণ ভরে আদর করে নিয়েছি। আগে কখনো আমরা না ওভাবে কাছে আসিনি, কিন্তু সব শেষ করব ভেবেই মৌকে সেদিন ফোন করে বললাম, মৌ আমি আমি পার্লারে আসছি, পাপি আর শিল্পাকে বাইরে থাকতে বলিস, দরকার আছে। এখন এই সময়ে কেন, কি হয়েছে? প্লিজ মৌ, লাভ ইউ। তারপর পার্লারে গিয়েই ওর ওপর ঝাঁপিয়ে পড়ি। খুব কষ্ট হচ্ছিল ভেবে যে এই প্রথম আর এই শেষবার আমরা এক হচ্ছি। তাও তাও না এটা ভেবে শান্তি পেয়েছি যে আমি মৌকে মুক্তি দিচ্ছি ওই জানোয়ারটার থেকে, আর নিজেও এক অদ্ভুত কষ্ট থেকে মুক্তি পাচ্ছি। জানেন স্যার, ওর গলায় ছুরি মারার আগে ওর সিথি ছুরি দিয়ে কেটে রাঙিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, আর রাঙা সিঁথিতে কি সুন্দর লাগছিল আমার মুখে, কি সুন্দর লাগছিল। এভাবেই আমি আমার সব ইচ্ছে পূরণ করে নিয়েছি স্যার। তাই আমার আর কোনো আফসোস নেই। আর আমি জানি আমি যা করেছি তাতে মৌ শান্তি পেয়েছে। তুই শুধু একটা শয়তান না, তুই একটা পাগল, তুই একটা বুনো। স্যার স্যার আমি আমি হয়তো জ্বালিয়েছি মৌকে, কিন্তু কখনো ওর খারাপ চাইনি। কিন্তু কিন্তু এ শালা একটা সাইকো। এ কোনো এটা এটা একটা কারণ হলো মানুষকে মারার, তাও নিজের প্রেমিকাকে। আরে এইভাবে কষ্ট দিয়ে। ওকে আগে পাগলাখানায় নিয়ে যান স্যার, তারপরে ফাঁসি দেবেন। তোকেই মারতাম রে শালা, তোকেই মারতাম। তারপর ভাবলাম মৌ যদি কোনোভাবে জানতে পারে যে আমি খুন করেছি, তা আমার কাছে মরণের সমান। ও কখনো ক্ষমা করতো না আমাকে, আর এটা আমি সহ্য করতে পারতাম না। না, এটা আমি সহ্য করতে পারতাম না। তার চেয়ে ভালো আমি ওকেই মেরে দিলাম। বললাম না স্যার, এটা একটা পাগল লোক আসতো নয়, এরকম ভাবতে পারে কেউ? সত্যি কি বুদ্ধি আপনার মৈনাক। চিন্তা করবেন না সমীর, এটাকে মেন্টাল অ্যাসাইলামে অবশ্যই পাঠানো হবে। স্যার, সমীরের কথাটা ফেলনা নয়, মৈনাকের মাথার চিকিৎসা হওয়া উচিত। অবশ্যই হবে। আকাশ, ওকে এখনই আগে কাস্টাডিতে নাও, তারপর ডক্টরকে খবর দেওয়া হবে। মৈনাককে কাস্টাডিতে নেওয়া হলো আর সমীরকে আপাতত ছেড়ে দেওয়া হলো, কিন্তু রাজ্য ছেড়ে যেতে বারণ করা হলো ওকে।
যেহেতু ও ঘটনার একজন প্রধান সাক্ষী। এদিকে পাপিয়া আর শিল্পাকে কাস্টাডিতেই রাখা হলো, কারণ ওরা টাকার বিনিময়ে সত্যিটা চাপা দিয়েছিল, তাই ওদের নামে কেস ফাইল হলো। অরণ্য সেদিন বাড়িতে গিয়ে রনিতকে সবটাই জানালো। রনিত সবটা শুনে অরণ্যকে বলল, অরণ্যদা, নেক্সট টাইম থেকে কিন্তু আমাকেও ক্লাইম্যাক্সের সাথে রাখবে। এভাবে মুখে শুনতেন আমার ভালো লাগে না, জানো তো। দূর, কেন যে গেলাম না। আচ্ছা, দুঃখ করে না পার্টনার, আর এই ভুল হবে না। সরি, এরপর থেকে তুমি আমার ছায়া সঙ্গী। খুশি তো এবার? হুম?